ভিডিও কাণ্ডে কপাল পুড়ল সাতক্ষীরা 4 আসনে জামায়াতের এমপির। নৈতিক স্খলনের প্রমাণ বেলায় গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার, সিদ্ধান্ত জানানো হবে ইসিকে। আবারও তীব্র হচ্ছে সিএনজি সংকট, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও গ্যাস পাচ্ছে না চালকরা। ব্যাহত নিত্যপণ্য সরবরাহ কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর পায়তারার অভিযোগ। ঢাকা আশুলিয়ায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের ব্যয় বাড়ছে 9,000 কোটি টাকা। একনেকে 8 প্রকল্প অনুমোদন। বস্ত্র খাতের সমস্যা সমাধানে কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর। 24-এর 23 জুলাই আন্দোলন দমাতে কূটনৈতিক তৎপরতার নামে হাসিনা সরকার। 48 ঘন্টার আল্টিমেটামে শিক্ষার্থীরা গ্রেফতার 1000-এরও বেশি। বিবৃতি দেন 71 বিশিষ্ট নাগরিক। ভোরের সময় সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। ভিডিও কাণ্ডে কপাল পুড়ল সাতক্ষীরা 4 আসনের জামায়াতের এমপি গাজী নজরুল ইসলামকে। নৈতিক স্খলনের প্রমাণ মেলায় তাকে দল থেকে বহিষ্কার করেছে জামায়াত। দলীয় এই সিদ্ধান্ত নির্বাচন কমিশনকেও অবহিত করা হবে বলে দেয়া হয়েছে বিবৃতি। এদিকে তার সংসদ সদস্য পদ বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন নির্বাচনী এলাকার মানুষ। রাজধানীর মগবাজারে একটি কক্ষে তরুণীর সঙ্গে সাতক্ষীরা 4 আসনের জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ভাইরাল হয়। শুরুতে এই ভিডিও এআই দিয়ে তৈরি বলে দাবি করে জামায়াত সংশ্লিষ্ট মহল। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই তরুণীকে নিজের দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করেন জামায়াতে ইসলামের এই এমপি। কাবিরনামার কাজী মাওলানা বাকি বিল্লাহ সাংবাদিকদের জানান, বিয়ের বিষয়ে কিছু জানেন না তিনি। বর ও সাক্ষীরা তার কাছে এলে 17 জুন বিয়ের রেজিস্ট্রি করে দেন তিনি। ওনারা কোথা থেকে করছে আমি জানি না, তবে উনি বিয়ে করে আসছে আমার কাছে। এবার সাক্ষীরা যারা যারা উপস্থিত ছিলেন বিয়েতে তারা সবাই আমার সামনে এসে 17 জুন বিয়ে রেজিস্ট্রি করা হলেও 22 জুন চাকরির জন্য এমপির জোর সুপারিশ করা ওই তরুণীর বায়োডাটায় নিজেকে অবিবাহিত হিসেবে উল্লেখ করা হয়। এদিকে কাবিরনামা ও তরুণীর বায়োডাটা পর্যবেক্ষণে মিলে তথ্যের নানা অসঙ্গতি। বায়োডাটায় উল্লেখ করা তরুণীর মায়ের নাম ও স্থায়ী ঠিকানার সঙ্গে মিল নেই কাবিরনামায়। এছাড়া কাবিরনামায় এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ে বলা হলেও সালিসি কাউন্সিলের অনুমতির বিষয়েও নেই কিছু উল্লেখ। এ অবস্থার মধ্যেই বুধবার বিকেলে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় সাতক্ষীরা 4 আসনের এমপি গাজী নজরুলকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান, নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনকেও অবহিত করা হবে। আমাদের সম্মানিত আমির জামায়াতের সভাপতিত্বে নির্বাহী পরিষদের বৈঠক হয়েছে, সেখানে আমরা তদন্তে তার এই সত্যতা প্রমাণিত হওয়ায় বাংলাদেশ জামাত ইসলামী থেকে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অনেকে প্রশ্ন করছে যে তার সংসদ সদস্য পদ থাকবে কি থাকবে না। আমাদের দায়িত্ব ইলেকশন কমিশনকে অবহিত করা, আমরা অবহিত করব। সরকার দলীয় চিফ হুইপ জানান, জামায়াতের পক্ষ থেকে আবেদন করা হলে গাজী নজরুলের এমপি পদ বাতিল হবে। বহিষ্কার করলে বিষয়টা আর্টিকেল 70 অনুযায়ী উনি সদস্য যদি পদত্যাগ করেন অথবা দলের বিপক্ষে ভোট দেন, তো এই ক্ষেত্রে এটা তো পুরোটা এখানে এখন দল সিদ্ধান্ত নিয়ে যদি তার ইলেকশন কমিশনে অ্যাপ্লিকেশন করে যে তার সদস্যপদ বাতিল করেন, সেটা হইতে পারে। অথবা ধরেন যদি উনি পদত্যাগ করেন তাহলে উনি সদস্যপদ হারাতে পারেন, এই দুটোই হতে পারে। আর যদি না হয় তাহলে উনি সদস্যপদ তো যা আছে তাই থাকবে। এদিকে নৈতিক স্খলনের দায়ে এই সংসদ সদস্য পদ বাতিলের দাবিতে তার নির্বাচনী এলাকা শ্যামনগরে মানববন্ধন করছেন এলাকাবাসী। গাজী নজরুলই যে কাজ করেছে তার এই মুহূর্তে পদত্যাগ করা উচিত। জামাতের নেতাদেরকে সংসদে পাঠিয়ে আজকে সমাজকে সাতক্ষীরা জেলাকে কলুষিত করেছে। অনৈতিক কর্মকাণ্ডের অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মোংলায় মানববন্ধন ও কুশপুত্তলিকা দাহ করেছেন সচেতন নাগরিকরা। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এদিকে সাতক্ষীরা 4 আসনের এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করেছেন তার ব্যক্তিগত গাড়ি চালক ওবায়দুর রহমান। পল্লবী থানায় দায়ের করা মামলায় আরও 4 জনকে আসামি করা হয়েছে। গাজী নজরুল ইসলাম, যাকে দ্বিতীয় স্ত্রী দাবি করেছেন ওবায়দুর রহমান, সম্পর্কে তার মামা। অভিযোগ অনুযায়ী অনৈতিক সম্পর্কের প্রতিবাদ করায় এবং ফাঁস হওয়া ভিডিওতে জড়িত থাকার সন্দেহে তাকে সহযোগীদের নিয়ে মারধর করেন গাজী নজরুল। এদিকে এই ঘটনায় আবিদুর রহমান নামে এক আসামিকে গ্রেপ্তার করে আদালতে
তুলেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে আগামী 28 আগস্টের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত। মামলার অন্য আসামিরা হলেন মাসুম বিল্লাহ, মুস্তাসিম বিল্লাহ ও রকিবুল হাসান। দেশে আবারও তীব্র হয়ে উঠেছে সিএনজি সংকট। ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না গ্যাস। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে অটোরিকশা ও রাইড শেয়ারিং অ্যাপের চালকরা। গ্যাস না পেয়ে দৈনিক আয় কমে যাওয়ার পাশাপাশি ব্যাহত হচ্ছে নিত্যপণ্যের সরবরাহ ব্যবস্থাও। চালকদের অভিযোগ, কৃত্রিম সংকট তৈরি করে গ্যাসের দাম বাড়ানোর পায়তারা চলছে। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি সরবরাহ ব্যাহত হওয়ায় হঠাৎ করে রাজধানীতে বেড়েছে গ্যাসের জন্য হাহাকার। ফিলিং স্টেশনে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা। দিনের একটা বড় সময় কেটে যাচ্ছে গ্যাস সংগ্রহে। চরম ভোগান্তিতে সাধারণ চালক থেকে শুরু করে গণপরিবহন খাতের কর্মীরা। জীবিকার সংকটে নগরবাসী। 6টার দিকে আমরা এখানে দাঁড়ানো, 6টার দিকে এই যে এখন 1টা বাজে, এখন পর্যন্ত গ্যাস পাই নাই। রেল লাইন থেকে সিরিয়াল দিয়ে আসছি, আস্তে আস্তে এই পর্যন্ত আসছে, এখনো সকাল 5টা বাজে সিরিয়াল দিচ্ছে, এখনো পর্যন্ত গ্যাস পাই নাই। আগে তো মনে করেন রাত 2টা 2:30 বাজলে গাড়ি থাকতো না, ইদানিং বর্তমানে সারা রাত গাড়ি। গ্যাসের এই সংকটে সবচেয়ে বড় ধাক্কা এসেছে নিম্ন ও মধ্যম আয়ের চালকদের উপর। আর্থিক ক্ষতির মুখে সিএনজি চালিত অটোরিকশা ও রাইড শেয়ারিং অ্যাপের চালকরা। গাড়ির মেইনটেনেন্স খরচ বা গ্যাস নিতে পারতেছি না, আমাদের ইনকাম হচ্ছে না, সারাদিনই তো পাম্পে আজকে বসে রইলাম। 4-5 ঘন্টা সিরিয়ালে বসে থাকে, তারপর গ্যাস নেওয়া লাগে। এতে মাহাজনে আমাদের থেকে 10 টাকা কম নেয় না। চালকদের কেউ কেউ অভিযোগ করছেন, কৃত্রিম সংকট তৈরি করে পর্দার আড়ালে আবারও গ্যাসের দাম বাড়ানোর পায়তারা চলছে। তেলের বেলাও তো এমন সংকট বাজে, ধরেন তেলের দাম বাড়াইছে, এখন গ্যাসের দামও বাড়াইতে পারে। আমার তো মনে হয় সব লাইন কাট ঠিক আছে, ঠিক থাকার পরেও সরকার দাম বাড়াবো থেকে এই সিনসিনারি করা শুরু করছে। যেমন তেলের দাম বাড়ছে, এখন তেল নেওয়ার লোক নাই, গ্যাসের দামটা বাড়াই দিলে ইনশাল্লাহ তখন গ্যাসের অভাব হবে না। গ্যাস সরবরাহ বন্ধ থাকায় লোকসানের মুখে পাম্প মালিকরাও। এই অবস্থা থেকে পরিত্রাণ চান তারাও। মানিক মোহাম্মদ ওমর, সময় সংবাদ, ঢাকা। এদিকে হঠাৎই তীব্র আকার ধারণ করেছে গ্যাস সংকট। এতে ভোগান্তিতে পড়েছেন সব শ্রেণীর গ্রাহক। টান পড়েছে অনেকের জীবিকায়, কমেছে শিল্প কলকারখানার উৎপাদন। জ্বালানি বিভাগ বলছে, কারিগরি ত্রুটির কারণে এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় বেড়েছে সংকট। 2-3 দিনের মধ্যে কেটে যাবে এই পরিস্থিতি। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। আবারও বেড়েছে সংকটের তীব্রতা। গ্যাস পেতে অপেক্ষা ঘন্টার পর ঘন্টা। গত কয়েকদিন ধরে রাজধানীর বেশিরভাগ সিএনজি ফিলিং স্টেশনে দিনভর দেখা যাচ্ছে যানবাহনের এমন দীর্ঘ সারি। কোনোটিতে চাপ কম, আবার কোনো ফিলিং স্টেশনে ঝুলছে গ্যাস না থাকার নোটিশ। খুবই কষ্ট, এটা বইলে বোঝানোর মতো কিছু নাই। 2 ঘন্টা হয়ে গেছে আমি লাইনে দাঁড়ায় আছি, এর ভিতরে গ্যাস বন্ধ হয়ে গেছে। আমি এখন গ্যাস নিতে পারতেছি না, এখন কখন যে আসবে এর কোনো শিওর নাই। পরিস্থিতি একদম খুবই খারাপ। কালকে 2:30টার সময় সিরিয়াল লাগাইছি, গ্যাস পাইছি মাগরিবে আজানের সময় 6টার দিকে। 4.5 ঘন্টা এখানে চলে গেছে, আরো পাইতে লাগবে আর আধা ঘন্টা। প্রতিদিন যদি এরকম হয়, আমাদেরও তো একটা সংসার আছে, আমাদেরকার জীবন আছে, কষ্ট দুঃখ কার কাছে কমুক। তীব্র সংকটে দিনের বড় একটি সময় চলে যাচ্ছে গ্যাস পেতে, তাই জীবিকায় টান পড়ছে অনেকের। 4 ঘন্টা গ্যাস পাইছি 131 টাকা। সিরিয়াল দিতেই আমার 1 টাকা গ্যাস চলে গেছে। আমি এখন ডিউটি করবো কি দিয়ে? আজকে তো হাফ বেলা শেষ, তাহলে আমি টাকাটা উঠাবো কি? আমার সংসার আছে। 6 ঘন্টা আমার নাই, মন চায় না আর গাড়ি চালায়। কি পরিমাণ অসহ্য, শুধু পেটের দেশ গাড়ি চালাচ্ছে, শুধু ফ্যামিলির জন্য। সংকটে ভোগান্তি বেড়েছে আবাসিক গ্রাহকদের। কোনো রকমে জ্বলছে চুলা, তাই রান্না করতে হিমশিম অবস্থা। মাঝে মধ্যে একদম অপি হয়ে থাকে, মানে চুলাই জ্বরে না। বাইরে থেকে খাবার কিনে আনতেছে, এখন সকালে নাস্তা ঠিক মতো বানাইতে পারতেছে না। খুব কষ্ট গ্যাসের। আগে তো তাও একটু থাকতো, এখন আসেই না বলতে গেলে। গ্যাসের সংকটে কমছে শিল্প উৎপাদন, বিপাকে অন্যান্য গ্রাহকরাও। বর্তমানে দেশে 4000 মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে মিলছে মাত্র 2600 মিলিয়ন ঘনফুট গ্যাস। গ্যাসের সংকটে সারা বছরই কম বেশি ভুগতে হয় গ্রাহকদের। তবে কখনো কখনো এ সংকট এতটাই তীব্র আকার ধারণ করে যা সামাল দেয়া বেশ কঠিন হয়ে পড়ে। আর এই অবস্থার টেকসই সমাধান চান গ্রাহকরা। জ্বালানি বিভাগ বলছে, কারিগরি সমস্যায় এলএনজি টার্মিনাল থেকে সরবরাহ কমায় বেড়েছে গ্যাস সংকট। এটা খুবই সাময়িক, আমাদের মেরামতের কাজ চলছে। আশা করছি যে ইনশাল্লাহ আমরা 2-3 দিনের মধ্যে এটা সমাধান হয়ে যাবে। এদিকে জ্বালানি তেল নিয়ে বিভিন্ন জায়গায় গুজব ছড়ানোর প্রেক্ষাপটে সরকার বলছে, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, মজুদ আছে পর্যাপ্ত। ফারুক ভূঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা।
বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোকে বেসরকারি খাতে ছাড়তে চায় সরকার। এতে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে হরমুজ প্রণালী এড়িয়ে জ্বালানি আমদানি করতে গিয়ে বিপুল পরিমাণ ব্যয় বাড়ছে। তবে সবাইকে আশ্বস্ত করে জ্বালানি মন্ত্রী বলেন, পরিস্থিতি মোকাবেলায় হাল ছাড়ছে না সরকার। দেশে দিন দিন বাড়ছে জ্বালানির চাহিদা, বিপরীতে উদ্বেগজনক হারে কমছে সরবরাহ। সংকটময় পরিস্থিতিতে ব্যাহত শিল্প উৎপাদন, বিরূপ প্রভাব কর্মসংস্থান ও অর্থনীতিতে। জ্বালানি খাতের এমন বাস্তবতায় রাজধানীতে আয়োজিত হলো বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও রূপান্তর শীর্ষক পলিসি কনক্লেভ। এতে শিল্প উদ্যোক্তারা বলেন, তীব্র জ্বালানি সংকটে তৈরি হয়েছে খেলাপি হওয়ার শঙ্কা। গ্যাস শর্টেজ, ভোল্টেজ ফ্লাকচুয়েশন, আনপ্ল্যান্ড পাওয়ার ইন্টারাপশন, এইসব কারণে প্রোডাকশনের ডিসরাপশন হয়। অল দিস বাল্ক এনার্জি টু ড্রাইভ আওয়ার ইকোনমি, উইদাউট দিস ইকোনমি চলবে না। ব্যবসা বাণিজ্য সহজীকরণের চেয়ে আরো দিন দিন কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে। জ্বালানি বিশেষজ্ঞরা বলেন, আমদানি নির্ভরতার পাশাপাশি এ খাতের বড় হুমকি দুর্নীতি ও নীতিগত পরিকল্পনায় ঘাটতি। দুর্নীতির কারণে আজকে আমরা বহু ধরনের ভোগান্তির মধ্যে আছি। ফুয়েল মিক্স করে একটা নীতিমালা করতে হবে, যেটা রাজনৈতিক ঐক্যমতে দরকার আছে। আমরা চাই না সরকার পরিবর্তনের সাথে সাথে এই পরিবর্তন চেঞ্জ হয়ে যেতে পারে। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বাড়তি দামে কিনতে হচ্ছে জ্বালানি। তবে সংকটে হাল না ছাড়ার কথা জানান ইকবাল হাসান মাহমুদ। যখন আমি আদার সোর্সে যাই এবং আমি যখন হরমুজকে অ্যাভয়েড করতে চাই, প্রাইস অনেক উপরে চলে যায়। আমাদেরকে ভেরি হাই প্রাইসে এলএনজি কিনতে হয়েছে। আমি এইগুলো কথা বলছি যে আপনারা ভয় পাবেন না, আমরা হ্যান্ডেল করছি, ডেডিকেটেডলি অনেস্টলি হ্যান্ডেল করছি। বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার বেসরকারীকরণ নিয়ে সরকারের অবস্থানও তুলে ধরেন মন্ত্রী। আমার যে ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো আছে, আপনার গভর্নমেন্ট কোম্পানি, আই ওয়ান্ট টু প্রাইভেটাইজ হোল। প্রাইম মিনিস্টার হ্যাজ গিভেন মি এ কনসেন্ট, ইউ গো হ্যাড। এখন আপনারা এখানে আছেন, আপনাদেরকে আমি আমন্ত্রণ জানাতে যাচ্ছি যে আপনাদের প্রপোজাল থেকে প্রপোজাল আমাকে দেন। নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনে সেপ্টেম্বরের মধ্যে দরপত্র ডাকা হতে পারে জানিয়ে মন্ত্রী বলেন, সব পক্ষের সহযোগিতায় বর্তমান মেয়াদি 10,000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন করতে চায় সরকার। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। 14,041 কোটি টাকা ব্যয়ে 8টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। এর মধ্যে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ব্যয় 9,000 কোটি টাকা বাড়ানো হয়েছে। পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, ডলারের দাম সমন্বয়, নতুন সংযোজন সহ বেশ কিছু কারণে এই ব্যয় বৃদ্ধি পেয়েছে। এদিকে বস্ত্র খাতের সমস্যা সমাধানে আগামী সপ্তাহে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 2017 সালে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শুরু হয়। যোগাযোগ অবকাঠামোটির 80% কাজ শেষ হলেও দ্বিতীয়বার সংশোধনী এনে প্রায় 9,500 কোটি টাকার বরাদ্দ বাড়ল। এতে সেতু কর্তৃপক্ষের এই প্রকল্পটির সবশেষ ব্যয় দাঁড়ালো প্রায় 27,045 কোটি টাকা। বুধবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে হয় বর্তমান সরকারের ষষ্ঠ এবং চলতি অর্থ বছরের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির এই সভা। 14,041 কোটি টাকা ব্যয়ে অনুমোদন পায় 8টি প্রকল্প। প্রায় 3.5 ঘন্টা ব্যাপী এই বৈঠক শেষে তথ্য অধিদপ্তরে কথা বলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। জানান, সভায় মোট 9টি প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। বলেন, ডলারের দাম সমন্বয় সহ বেশ কিছু কারণে আশুলিয়া এক্সপ্রেসওয়ের নির্মাণ ব্যয় বেড়েছে। মূলত ডলার রেট একটা বড় আকারে পরিবর্তন ঘটেছে। সেই ডলার রেট পরিবর্তনের কারণেই আবার কতগুলো ভ্যাট ট্যাক্স সহ বেশ কিছু পরিবর্তনের জায়গা আছে। আর 5টা ক্ষেত্রে এখানে নতুন একটা অঙ্গ সংযোজন হয়েছে। তো সেই অঙ্গ সংযোজনের ফলে খরচের একটা বৃদ্ধি আছে, আর কিছু ইউটিলিটি লাইন স্থানান্তরের একটা খরচ বৃদ্ধি পেয়েছে। এদিকে বস্ত্র খাতের 2 সংগঠন বিটিএমএ ও বিজিএমইএ নেতাদের সঙ্গে আলাদা বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে বস্ত্র খাতের সমস্যা সমাধানে অর্থ উপদেষ্টা ও বাণিজ্য মন্ত্রীর সমন্বয়ে আগামী সপ্তাহে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। বিজিএমইএ সভাপতি জানান, আগামী 1 বছরের মধ্যে শিল্পে চলমান জ্বালানি সংকট সমাধানের আশ্বাস মিলেছে বৈঠকে। আমাদের ফাইন্যান্সিয়াল যে সমস্যাটা আছে, ব্যাংকের যে সমস্যাগুলো আছে, এগুলো ওনার কাছে তুলে ধরা হয়েছে। উনি উপলব্ধি করতে পেরেছেন, উনি পদক্ষেপও নিচ্ছেন এবং কি আগামী সপ্তাহে ফাইন্যান্স অ্যাডভাইজার সাহেব, কমার্স মিনিস্টার সবাইকে নিয়ে একটা
দল করে দিয়েছেন, এটা কি আরও কিভাবে সুরা করা যায়। জ্বালানি নিয়ে আমরা কথা বলেছি, উনি বলেছেন যে আগামী 1 বছরের মধ্যে জ্বালানি ব্যবস্থার যে উন্নয়ন হচ্ছে সেটা দৃশ্যমান হবে। পরে রিহাব নেতাদের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান, যেখানে দেশের আবাসন শিল্পের বর্তমান পরিস্থিতি, পরিকল্পিত নগরায়নের চ্যালেঞ্জ সহ এ খাতের নানা বিষয় নিয়ে আলোচনা হয়। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এবছরের শেষ নাগাদ অথবা আগামী বছরের শুরুতেই ইউনিয়ন পরিষদ নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। তিনি বলেন, ভোট হবে নিরপেক্ষ, জনগণের সমর্থন নিয়েই প্রতিনিধিদের নির্বাচিত হতে হবে। বুধবার বিকেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার অ্যাসোসিয়েশনের আলোচনা সভায় তিনি বলেন, রাষ্ট্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে মজবুত করতে হবে। চেয়ারম্যান মেম্বারদের ভাতা বাড়ানোর জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার কথাও জানান তিনি। পাশাপাশি সহজেই চেয়ারম্যানকে যাতে বরখাস্ত করা না যায় সে আইন করার চেষ্টা করা হচ্ছে বলেও জানান মির্জা ফখরুল। এই বছরে না হোক সামনের বছর প্রথম দিকে কিন্তু আপনাদের ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে এবং এই পরে যে নির্বাচন হবে একেবারে নিরপেক্ষ। আপনাদেরকে জনগণের ভালোবাসা নিয়েই আপনাদেরকে কিন্তু নির্বাচিত হতে হবে। প্রতিটি উন্নয়নের ক্ষেত্রে আপনাদেরকে সম্পৃক্ত করা, জনপ্রতিনিধি সম্পৃক্ত করা, এটা খুব বেশি প্রয়োজন বলে আমি মনে করি। অর্থাৎ স্থানীয় সরকার যারা প্রতিনিধি, চেয়ারম্যান মেম্বার, তাদেরকে কিন্তু আপনার শক্তিশালী করতে হবে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কেন স্নাতক করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। সুপ্রিম কোর্টের 2 আইনজীবীর করা এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। একই সঙ্গে চেয়ারম্যান পদে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ না করা স্থানীয় সরকার আইন 2009-এর 26 নম্বর ধারা কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না তাও জানতে চাওয়া হয়। এলজিআরডি সচিব, আইন সচিব ও প্রধান নির্বাচন কমিশনারকে আগামী 4 সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলেছে হাইকোর্ট। বাংলাদেশের সংস্কার ব্যবস্থাকে জোরালোভাবে সমর্থন করে যুক্তরাষ্ট্র, তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার মাধ্যমে সেটি বাস্তবায়নের আহ্বান ওয়াশিংটনের। এনসিপি নেতাদের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বেন্টি ক্রিস্টেনসেন। এনসিপির কার্যালয়ে মার্কিন দূতাবাসের ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। জানান, মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে মার্কিন দূতাবাসের কারোর সঙ্গে এনসিপির আলোচনা হয়নি। ভূরাজনৈতিক প্রেক্ষাপটে চীন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। সেটি বিবেচনায় দ্বিপাক্ষিক ও বহুপক্ষীয় সম্পর্ক উন্নয়নে আলোচনা হয়েছে বলেও জানান সজীব ভূঁইয়া। সামনের দিনগুলোতে বাংলাদেশের প্রসপারিটির জন্য বাংলাদেশ এবং ইউএসের সাথে ইউএসের মধ্যে একটা বেটার ডিপ্লোম্যাটিক রিলেশনের বিষয় এবং বাংলাদেশকে বা আমাদের দিক থেকে বিশেষ করে বাংলাদেশকে কিভাবে এই সাউথ এশিয়ার একটা স্ট্রং ইকোনমিক অ্যান্ড স্ট্রং কান্ট্রি হিসেবে গড়ে তোলা যায়, এ বিষয়ে আমাদের মধ্যে বিস্তারিত আলাপ আলোচনা হয়েছে। জুলাইয়ের দিনলিপির খবর। 23 জুলাই আন্দোলন দমাতে কূটনৈতিক তৎপরতা শুরু করে সরকার, যার অংশ হিসেবে রাষ্ট্রদূতদের নির্দেশনা দেয়া হয়েছে উল্লেখ করে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেন, এর মাধ্যমে বিদেশি অপপ্রচার বন্ধ করা হবে। অন্যদিকে 4 দফা দাবি পূরণে সরকারকে আবারও 48 ঘন্টার আলটিমেটাম দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রক্তাক্ত জুলাইয়ের এই দিনের ঘটনার প্রবাহ তুলে ধরেছেন মাইমুনা হায়দার চৌধুরী। 24-এর এই দিনে আন্দোলন দমাতে নানান কূটকৌশলে নামে আওয়ামী লীগ সরকার। বিভিন্নভাবে বিদেশি ভীষণগুলোকে ভুল বার্তা দিতে থাকে তখনকার পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনার ভিন্ন বয়ান হাজির করে তারা।
জুলাই 2024। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা 4 দফা জরুরি দাবি পূরণে সরকারকে আরও 2 দিনের আলটিমেটাম দিয়ে জানান, এই 4 দফা পূরণ না হলে 9 দফা নিয়ে আলোচনার সুযোগ নেই। তখন নাহিদ ইসলাম সহ আমাদের অন্যান্য সহযোদ্ধারা 4 দফা ঘোষণা করেন। 4টা দফা তারা দেন হচ্ছে সেই সময়কার যে বাস্তবতা, ওই বাস্তবতার নিরিখে, যেটা পরবর্তীতে অফিসিয়ালি 9 দফা হিসেবে সামনে আসে। এদিকে 18 জুলাই থেকে নিখোঁজ 3 সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও রশিদুল ইসলাম রিফাতের সন্ধান চাওয়া হয়। জানতে পেরেছিলাম যে আমার লোকেশনটা ট্রেস হয়েছে। সাদা পোশাকের হলো গিয়া পুলিশ বা ডিবি যাই হোক কেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, তারা আমাকে তাড়া করে। অল্পের জন্য আসলে বেঁচেছিলাম। বাকি দুজন যারা ছিল, আবু বাকের মজুমদার এবং আসিফ মাহমুদ, দুজন তখন গুমের মাঝে ছিল। নিখোঁজ সমন্বয়কদের মুক্তি চেয়ে এদিন বিবৃতি দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক 22 শিক্ষক। এদিকে ছাত্র জনতাকে হত্যার বিচার চেয়ে বিবৃতি পাঠান 71 বিশিষ্ট নাগরিকও। ইন্টারনেটের সিগন্যাল হচ্ছে না, ফোন ব্যবহার করা তখন চিন্তার বিষয়। এই সময়টায় আমরা প্রতিদিনই প্রায় যেটা করছিলাম যে কোনো না কোনোভাবে আমাদের প্রতিবাদ জারি রাখছিলাম। আমাদের সবারই অনেক রিস্ক ছিল, কিন্তু সেই রিস্কটা মানে না নিয়ে তখন আমরা কি করতাম? কারণ আমাদের চোখের সামনে আমাদের শিক্ষার্থীরা মারা যাচ্ছিল। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরগুলোতে আমাদের এই আন্দোলনের পক্ষে ইন্টারন্যাশনাল কমিউনিটিকে অ্যাওয়ার করার জন্য তারা কর্মসূচি করলো। এর আগে বিদেশি কূটনীতিকরা দেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানালে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের চিত্র বিদেশি কূটনীতিকদের ঘুরে দেখানোর পদক্ষেপ নেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। হাসান মাহমুদ জানান, গুজব প্রতিরোধে কাজ করছে বিদেশের মিশনগুলো। আমরা আমাদের মিশনগুলোকে এ ব্যাপারে সতর্ক করেছি। এদিকে শিক্ষার্থীদের দমাতে গণহারে গ্রেফতার ও মামলা দিতে থাকে আইন শৃঙ্খলা বাহিনী। 22 জুলাই একদিনেই সারা দেশে বিভিন্ন থানায় 38 মামলায় গ্রেফতার দেখানো হয় 1117 জনকে। মাত্র 5-7 দিনে অন্তত 10,000-এর উপরে সাধারণ শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে গ্রেফতার করা হলো। তো তখন আমাদের ইয়েটা ছিল যে আন্দোলনটাকে কোনোভাবে চালিয়ে নিয়ে যাওয়া। কিন্তু কোনো হুমকি আর হুঁশিয়ারি দমাতে পারেনি শিক্ষার্থীদের। কূটনৈতিক তৎপরতার মাধ্যমে সত্যকে আড়াল করা কিংবা গণগ্রেফতারের ভয় দেখিয়ে আন্দোলন দমনের চেষ্টা, কোনো চেষ্টাই তখন সফল হয়নি তৎকালীন সরকারের। বরঞ্চ 23 জুলাই দেয়া 48 ঘন্টার আলটিমেটাম প্রমাণ করে দাবি আদায় না হওয়া পর্যন্ত কিছুতেই রাজপথ ছাড়বে না এই অদম্য প্রজন্ম। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। বর্তমান সরকারের সময়েও গুমের ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন এনসিপির মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। বুধবার রাতে মোংলা পৌর শহরের শফিউল্লাহ সড়কে এনসিপির জুলাই পদযাত্রা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগের সময়ে সাদা পোশাকে ধরে নিয়ে গুম ও হত্যা করা হতো। 2024 সালের 5 আগস্টের পর বর্তমান সরকারের সময়ে প্রথম পুনরাবৃত্তি হয়েছে মোংলায়। বিরাজ নামের একজনকে সাদা পোশাকে তুলে নেয়ার 3 মাস পার হলেও এখনও তার সন্ধান মেলেনি বলে দাবি করেন তিনি। বাসা থেকে তুলে নিয়ে সাদা পোশাকে এসে গুম করে হত্যা করা হতো। অত্যন্ত দুঃখজনক বিষয়, এই 24 সালের পরে এই বিএনপি সরকারের সময়ের সর্বপ্রথম এই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে এই মোংলায়। এই মোংলাতে সাদা পোশাকে এসে একজনকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে আজকে 3 মাস, তাকে আর ফেরত দেওয়া হয় নাই। এই গুমের ঘটনা 24-এর পরে বিএনপি সরকারের জন্য একটা কালো অধ্যায় হিসেবে সূচিত হলো। গণভোটের রায় ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র শিবির। চাকসু থেকে শুরু হওয়া মিছিলটি প্রশাসনিক ভবন ও কাটা পাহাড় সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসের 0 পয়েন্টে গিয়ে শেষ হয়। এ সময় শেখ হাসিনা সহ গণহত্যায় জড়িতদের বিচারের দাবি জানান বক্তারা। পাশাপাশি গণভোট ইস্যুতে বিএনপির দ্বিচারিতার অভিযোগ তুলে সমালোচনা করেন তারা।
দেখছেন ভোরের সময়। বেসরকারি ব্যবস্থাপনায় 3টি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। এবার সর্বনিম্ন প্যাকেজে খরচ 5,13,000 টাকা, সর্বোচ্চ প্যাকেজের মূল্য 7,91,000 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া আরেকটি প্যাকেজের মূল্য 5,95,000 টাকা ধরা হয়েছে। হাব মহাসচিব জানান, সরকারের সঙ্গে মিল রেখে সাশ্রয়ী প্যাকেজ ঘোষণা করা হয়েছে। 2027 সালের হজের নিবন্ধন আগামী 24 সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে। এবার বাংলাদেশ থেকে 1 লাখের বেশি মুসল্লি হজ পালনের সুযোগ পাবেন। হাজিদের যাওয়া আসা থেকে শুরু করে হজ পালন সবকিছুর ব্যবস্থা সরকারি ও বেসরকারি দুইভাবেই করা হয়। মঙ্গলবার সরকারিভাবে হজ প্যাকেজ 2027 ঘোষণার পর বুধবার বেসরকারি প্যাকেজ ঘোষণা করে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। বুধবার রাজধানীর পল্টনের একটি হোটেলে সংবাদ সম্মেলনে হাব সভাপতি জানান, সরকার ঘোষিত প্যাকেজের সঙ্গে মিল রেখে সর্বনিম্ন 5,13,000 সহ মোট 3টি প্যাকেজ করা হয়েছে। 1 নম্বর হজ প্যাকেজ 7,91,060 টাকা। হজ প্যাকেজ 2 নম্বর যেটা সাধারণ, সর্বমোট মূল্য হচ্ছে 5,95,580 টাকা। 3 নম্বর যেটি সরকারের সাথে আমরা তাল মিলে করেছি, সেটার সর্বমোট মূল্য হচ্ছে 5,13,545 টাকা। সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনায় মধ্যস্বত্বভোগীকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে হাব মহাসচিব জানান, সার্বিক বিবেচনায় এবার কমেছে হজের খরচ। এই প্যাকেজগুলো আমরা মনে করি অত্যন্ত সুন্দর এবং বাস্তব ভিত্তিক হয়েছে। এটি হজ যাত্রীদের জন্য সর্বোচ্চ সেবা নিশ্চিত করার জন্য আমরা এই প্যাকেজগুলো তৈরি করেছি। আগে প্যাকেজে কোরবানি অন্তর্ভুক্ত থাকতো না, এবার প্যাকেজে কোরবানি অন্তর্ভুক্ত। আগে প্যাকেজে খাবার অন্তর্ভুক্ত থাকতো না, এবার প্যাকেজে খাবার অন্তর্ভুক্ত। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের 15 মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। এর আগে হজ ফ্লাইট শুরু হবে 8 এপ্রিল থেকে। মঙ্গলবার সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয় 5,05,000 টাকা। অপর প্যাকেজ 6,15,000 টাকা নির্ধারণ করা হয়। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। হাম ও উপসর্গে 24 ঘন্টায় আরও 6 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে 4 মাসে প্রাণহানি ছাড়ালো 800। এদিকে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 1037 জন। চলতি বছরের প্রথম 6 মাসে বিশ্বে হামে সবচেয়ে বেশি আক্রান্তের তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ। দেশে লাগাম টানা যাচ্ছে না হাম পরিস্থিতির। টিকা কার্যক্রম শেষ করে হাম নিয়ন্ত্রণে সরকারের আত্মতুষ্টি থাকলেও খোদ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যেই মিলছে ভিন্ন চিত্র। প্রতিদিনই আক্রান্ত হচ্ছে 1000-এর বেশি, আর দীর্ঘ হচ্ছে মৃত্যুর সারিও। হাম সংক্রান্ত নিয়মিত প্রতিবেদন অনুযায়ী গত 4 মাসে দেশে হাম ও উপসর্গে মৃত্যু ছাড়ালো 800। সবশেষ একদিনে নতুন করে মৃত্যু হয়েছে 6 শিশুর। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে 1037 জন। এ নিয়ে 15 মার্চ থেকে আক্রান্ত ছাড়িয়েছে 1,35,000। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন 1,03,000-এর বেশি। চলতি বছরের প্রথম 6 মাসে বিশ্বে হামে সবচেয়ে বেশি আক্রান্তের তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সবশেষ তথ্য অনুযায়ী গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের মে পর্যন্ত দেশে হাম বা হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন 42,174 জন। একই সময়ে বিশ্বের আর কোনো দেশে এত রোগী শনাক্ত হয়নি। এদিকে হামের সঙ্গে চোখ রাঙাচ্ছে ডেঙ্গুও। এদিন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 375 জন। এ নিয়ে চলতি বছর মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 11,500। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এ নিয়ে চলতি বছর মোট মৃত্যু 38 জনের। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে দায়িত্ব, পরদিন বসলেন এইচএসসি পরীক্ষায়। বাগেরহাটের শিক্ষার্থী স্পাইল ইকনের উচ্চশিক্ষায় পাশে থাকার আশ্বাস শিক্ষকদের। প্রায় 1.25 লাখ কোটি টাকা বাড়তি রাজস্ব আদায় করবে এনবিআর। আয়কর থেকে 50 আর ভ্যাট থেকে আদায় হবে 60,000 কোটি টাকা। নতুন ঋণ কর্মসূচি নিয়ে আইএমএফের সঙ্গে আলোচনায় এমন পরিকল্পনার কথা তুলে ধরেছেন সংস্থাটি। নতুন করনীতির বাস্তবায়ন, প্রশাসনিক সংস্কার ও বকেয়া আদায়ে গতি এনে দেয়া হবে এই বাড়তি আয়ের যোগান। বিশেষজ্ঞরা বলছেন, এনবিআরের কার্যকর অটোমেশন ও কর ফাঁকি বন্ধ করা না গেলে অধরাই থেকে যাবে রাজস্ব আদায়ের লক্ষ্য। এম এস আরিফিনের রিপোর্ট।
বিগত সরকারের নেয়া $470 কোটি ঋণ কর্মসূচির মাঝপথে এসে নতুন করে $450 থেকে $500 কোটি ঋণ নিয়ে IMF এর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বিএনপি সরকার। অর্থ মন্ত্রণালয়, কেন্দ্রীয় ব্যাংক সহ নতুন ঋণ কর্মসূচির জন্য IMF প্রতিনিধি দলের সফরের গুরুত্বপূর্ণ অংশ ছিল এনবিআর। সফরের দ্বিতীয় দিনেই এনবিআরের উচ্চ পর্যায়ে একাধিক সভা করে IMF, যেখানে আয়কর ও মূল্য সংযোজন কর আদায়ে সংস্কারের অগ্রগতি জানতে চায় প্রতিনিধি দল। জোর দেওয়া হয় রাজস্ব আয় বাড়ানো সহ বিভিন্ন খাতে কর ব্যবস্থার পুনর্বিন্যাসে। জবাবে নিজেদের অবস্থান তুলে ধরার পাশাপাশি সুনির্দিষ্ট পরিকল্পনার কথা জানায় এনবিআর। সূত্র বলছে, নতুন করনীতি বাস্তবায়নের মাধ্যমে আয়কর থেকে অতিরিক্ত 30,000 কোটি টাকা আদায়ের পরিকল্পনার কথা জানায় এনবিআর। একই সঙ্গে বকেয়া আয়কর থেকে আরও 15,000 কোটি টাকা আদায় সহ শুধু আয়কর থেকেই প্রায় 50,000 কোটি টাকা বাড়তি আয়ের লক্ষ্য সংস্থাটির। লক্ষ্যমাত্রা পূরণের জন্য যারা করজালের আওতার বাইরে আছে, আইন অনুযায়ী তাদেরকে করদাতা হওয়া উচিত, তাদেরকে করজালে আনা, প্লাস যার যতটুকু কর দেওয়ার কথা উনি ওই পরিমাণ কর দিচ্ছেন কিনা সেই বিষয়টা আনার্ট করা, উঠিয়ে আনা। একক ভ্যাট হার বাস্তবায়নে IMF এর চাপ থাকলেও চলতি অর্থ বছরের বাজেটে তা বাস্তবায়ন হয়নি। তবে নীতিগত ও প্রশাসনিক উদ্যোগ বাস্তবায়ন করে ভ্যাট আদায়ে গতি ফেরাতে চায় এনবিআর। পাশাপাশি বকেয়া আদায় সহ নানা উদ্যোগের মাধ্যমে এই খাত থেকে অতিরিক্ত প্রায় 60,000 কোটি টাকা আদায়ের পরিকল্পনা জানায় এনবিআর। রাজস্ব আদায়ে গতি বাড়াতে এনবিআর এর কাঙ্ক্ষিত অটোমেশন ও কর ফাঁকি বন্ধে মাঠ পর্যায়ে কঠোর নজরদারিতে জোর বিশেষজ্ঞদের। বাংলাদেশে যথেষ্ট রাজস্বের পটেনশিয়ালিটি রয়েছে, সেটি এখন আদায় করার দরকার আছে। এবারের বাজেটেও সেই লক্ষ্যমাত্রাগুলো ঘোষণা করা হয়েছে, কিভাবে তারা বিভিন্ন উৎস থেকে রাজস্ব আদায় করবেন এবং করজালের বাইরে যারা রয়েছেন, কর ফাঁকি দিচ্ছেন, তাদেরকেও এটির ভিতরে আনার তাদের লক্ষ্য রয়েছে। চলতি অর্থ বছরে এনবিআরকে রাজস্ব আদায়ের লক্ষ্য দেওয়া হয়েছে 6,04,000 কোটি টাকা। সবশেষ অর্থ বছরে যা ছিল 5,99,000 কোটি টাকা। মে পর্যন্ত 11 মাসে আদায়ে ঘাটতি রয়েছে প্রায় 1 লাখ কোটি টাকা। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ জাতীয়তাবাদে কোনো ধর্ম, বর্ণ, গোত্র ও সংস্কৃতির সমস্যা হয় না। জিয়াউর রহমানের এই দর্শনের আলোকেই ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বাংলাদেশি জাতীয়তাবাদী শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। বলেন, অতীতে ধর্মকে প্রধান করে রাষ্ট্র গঠিত হলেও রাষ্ট্র পরিচালনায় সেটি কখনো সফলতা পায়নি। ব্যর্থ রাজনৈতিক সংগ্রামের সময় থেকে যুদ্ধের পরিস্থিতিতে নিয়ে যায় মেজর জিয়াউর রহমানের উই রিভোল্ট ঘোষণাটি। এই প্রেক্ষাপট দেশের সকল নাগরিকদের কাছে পরিষ্কার থাকতে হবে। সমস্ত ধরনের ভাষা, বর্ণ, ধর্ম, সংস্কৃতিকে অন্তর্ভুক্তি করেই কিন্তু বাংলাদেশী জাতীয়তাবাদের দর্শনকে আমরা চর্চা করি এবং এর আলোকেই কেবলমাত্র আমার ভৌগোলিক অখণ্ডতাকে বজায় রাখা সম্ভব। যদি এ বিষয়ে পরিষ্কার ধারণার কারো অভাব থাকে তাহলে বুঝতে হবে তার নির্বুদ্ধিতা অথবা অন্য কোনো মহলের এজেন্ট হিসাবে কেউ কাজ করছে। বঙ্গোপসাগরে সার্বক্ষণিক নজরদারি চালাতে 2028 সালের মাঝামাঝিতে মহাকাশে মেরিটাইম স্যাটেলাইট পাঠানোর উদ্যোগ নিচ্ছে সরকার। সমুদ্রপথে চোরাচালান, মানব পাচার রোধ ও জলসীমায় অবৈধ মাছ আহরণ বন্ধে ভূমিকা রাখবে এই স্যাটেলাইট। শিগগিরই AIS 2.0 প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হবে। শুভকারের রিপোর্ট। ৭১-এ রক্ত দিয়ে পাওয়া ৫৬,০০০ বর্গমাইলের বাংলাদেশ আন্তর্জাতিক আদালতে লড়াই করেই আদায় করে বঙ্গোপসাগরের বিশাল এলাকার মালিকানা। ২০১৪ ও ২০১২ সাল আন্তর্জাতিক সালিসি আদালতের রায়ে প্রতিবেশী ভারত ও মিয়ানমারের সঙ্গে বিরোধ নিষ্পত্তির পর সাগরের বুকে ১,১৮,৮১৩ বর্গ কিলোমিটার এলাকা পায় বাংলাদেশ। তখন থেকেই সুনীল অর্থনীতির অপার সম্ভাবনাকে কাজে লাগানোর জোরালো দাবি ওঠে বিশেষজ্ঞ মহলে। কিন্তু মানচিত্রের অধিকার পেলেও সাগরের এই বিশাল এলাকায় এখনও নেই পর্যাপ্ত নজরদারি। কোস্টগার্ডের চোখ ফাঁকি দিয়ে এই জলসীমা দিয়ে চলছে মানব পাচার, চোরাচালান সহ নানা অপরাধ। সাগরের ৪০ মিটারের কম গভীরতায় বাণিজ্যিক ট্রলারের মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞা থাকলেও তা কতটা মানা হচ্ছে তা দেখার জন্য কেউ নেই। এমন বাস্তবতায় নিজস্ব জলসীমার নিরাপত্তা নিশ্চিতে মহাকাশে মেরিটাইম
স্যাটেলাইট পাঠানোর উদ্যোগ নিচ্ছে সরকার। বঙ্গোপসাগর ইজ ভাস্টলি আনমনিটর্ড। আপনার যদি কোনো মনিটরিং সিস্টেম না থাকে তাহলে তো কেউ এখান থেকে মাছ ধরে নিয়ে আসবে। বঙ্গোপসাগরে যে আমাদের রিসোর্স আছে, এই রিসোর্সটাকেও প্রপারলি ইউটিলাইজ করার জন্য, এই রিসোর্সটাকে সাস্টেনেবল করার জন্য উই নিড দিস কাইন্ড অফ সলিউশনস, এই যে স্যাটেলাইট বেসড সলিউশন। বিএসসিএল বলছে অক্টোবরের মধ্যে AIS 2.0 প্রকল্পের সম্ভাব্যতা যাচাই শেষ হবে, যেখানে স্যাটেলাইটের বাণিজ্যিক সম্ভাবনা ও আর্থসামাজিক প্রভাব বিশ্লেষণ করা হবে। চূড়ান্ত অনুমোদন পেলে স্যাটেলাইট নির্মাণে ভেন্ডর বা নির্মাতা প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হবে। এই প্রকল্প বাস্তবায়নে কত টাকা খরচ হবে তা নির্ভর করবে স্যাটেলাইটের আয়ু ও কার্যকারিতার ওপর। এই বছরের মধ্যে যদি একটা ডিসিশন নেওয়া যায় তাহলে মিনিমাম 18 মান্থস, জানুয়ারি 2027 থেকে ধরেন, ইফ এভরিথিং গোজ ওয়েল অ্যান্ড গোজ ভেরি ফাস্ট, তাহলে মিড 2028। এর আগে 2018 সালের 11 মে দেশের প্রথম স্যাটেলাইট BS-1 মহাকাশে উৎক্ষেপণ করা হয়। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বিকেলে বাবার দাফন, রাতে ATM বুথে দায়িত্ব পালন, আর পরদিন HSC পরীক্ষায় বসা। বাগেরহাটের শিক্ষার্থী ইসমাইল ইকনের জীবনের এমন নির্মম বাস্তবতা নাড়া দিয়েছে অনেককে। সংসারের হাল ধরতে সুখ ভুলে দায়িত্ব পালন করা এই তরুণের পাশে থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় বাসিন্দা এবং স্বজনরা। বাবাকে দাফন করেছেন কয়েক ঘন্টা আগে। রাতেই বাগেরহাট শহরের কৃষি ব্যাংকের ATM বুথে দায়িত্ব পালনে চলে আসেন ইকন। পরদিন সকালে চোখের জল মুছেই বসেছেন HSC পরীক্ষায়। এমন হৃদয় বিদারক বাস্তবতার মুখোমুখি হয়েছেন বাগেরহাটের শিক্ষার্থী ইসমাইল ইকন দাঁড়িয়া। মঙ্গলবার ভোরে বাগেরহাটের মুনিগঞ্জ এলাকায় ভাড়া বাসায় অসুস্থ হয়ে পড়েন ইকনের বাবা ইসরাফিল দাঁড়িয়া। সকালে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন, কিন্তু শোকের মধ্যেও থেমে থাকেননি তিনি। গ্রামের বাড়ি গোপালগঞ্জে বাবার দাফন সম্পূর্ণ করে রাতে বাগেরহাট শহরের কৃষি ব্যাংকের ATM বুথে দায়িত্ব পালন করেন ইকন। বুধবার সকালে সরকারি PC কলেজ কেন্দ্রে অংশ নেন HSC পরীক্ষায়। আমার বাবা গতকালকে হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে এবং আমি কৃষি ব্যাংকের ATM বুথে চাকরি করি। ওইখান থেকে 8,000 টাকা বেতন পাই, যেটা আসলেই খুবই কম, আমার জন্য কষ্টসাধ্য হয়ে যায় এবং আমার ওখানে প্রতিদিন 8 ঘন্টা ডিউটি করতে হয়। এমনকি ঈদ এবং বাকি টাইমগুলোতেও ছুটি পাওয়া যায় না। আমার পরিবার আমার উপর নির্ভরশীল। বাবা, মা ও মানসিক ভারসাম্যহীন ভাইকে নিয়ে 4 সদস্যের সংসার। ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে পরিবারের খরচ চালাতেন বাবা। বাবা মারা যাওয়ার সত্ত্বেও ATM বুথে সারা রাত জব করছে, পাশাপাশি পড়াশোনা করছে, আবার আজকে এক্সাম দিতে আসছে। এটা আমার নিজের কাছে অনেক খারাপ লাগছে ওর জন্য। গতকাল তিনি তার বাবার দাফন শেষ করে ATM বুথে ডিউটি করে আজকে সকালে এসে পরীক্ষা দিতে এসেছে। এটা আসলেই একটা অনুপ্রেরণাদায়ক। আমাদের জন্য খুবই বেদনাদায়ক এবং খুবই কষ্টকর। তোর ব্যাংকের লোক আইসো, তুই যাস না। তারপরে বললো কি আমার যে এই যে অবস্থা, এখন আমার 250 টাকা যদি যায় মামা, আমার তো সংসার চালাতে হবে, আপনারা তো দিচ্ছেন, তাতে আমি তো চলতে পারতেছি না। তারপরে যাতে ও লেখাপড়া যাতে চালাইতে পারে। খান জাহান আলী ডিগ্রি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী ইকনের আর্থিক সচ্ছলতার বিষয়টি জানতেন কলেজ কর্তৃপক্ষ। ভর্তির পর থেকে তাকে বিশেষ সহায়তা দেওয়া হয়েছে বলে জানান শিক্ষকরা। উচ্চশিক্ষার পথেও পাশে থাকার আশ্বাস দিয়েছেন তারা। কলেজ থেকে ওকে উচ্চ শিক্ষার জন্য আমাদের সামর্থ্যের ভিতর সর্বোচ্চ আমরা দেওয়ার চেষ্টা করব এবং এই ধরনের পরিশ্রমী এবং সাহসী সন্তানরা আলোর মুখ দেখবে, ওরা আলোকিত মানুষ হবে। চলতি বছরের মে মাস থেকে কৃষি ব্যাংকের ATM বুথে চাকরি করছেন ইকন। এর আগে পড়াশোনার ব্যয় মেটাতে এলাকায় টিউশনি করতেন তিনি। সময় সংবাদ, বাগেরহাট। হাজারো মানুষের কর্মব্যস্ততায় যেখানে দিন শুরু হতো সেখানে কেবল নীরবতা নয়, রাজত্ব করছে আগাছা। এমন দৃশ্য বদলে দিয়ে আবারও চাঙ্গা করা সম্ভব রংপুর চিনিকল, বলছেন মিল সংশ্লিষ্টরা। প্রতিষ্ঠানটি চালু হলে কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের প্রতিশ্রুতি যেমন বাস্তবায়ন হবে, তেমনি উত্তরের মন্থর অর্থনীতির চাকায় যোগাবে শক্তি। 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব আজ। বিস্তারিত জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু, ক্যামেরায় ছিলেন সোহেল রানা।
এই এক সাইরেনের প্রতীক্ষায় তীর্থের কাক হয়ে আছে একটি জনপদ আর হাজারো কর্মহীন হাত। সাইরেন বেজে উঠলেই এক চিলতে হাসি ফুটবে কৃষক শ্রমিকের পরিবারে, গতি ফিরে পাবে এখানকার স্থবির অর্থনীতি। কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা বলছেন, যন্ত্রপাতি, যানবাহন, অবকাঠামো, কাঁচামাল সবই আছে, তাই চিনিকলটি সচল করতে খুব বেশি বেগ পেতে হবে না। প্রয়োজন কেবল বিনিয়োগ আর পরিকল্পনা। আমাদের যদি একটা ডিস্টিলারি করা হয় তাহলে আমাদের এই অঞ্চলের যে সুগার মিলগুলো আছে, শ্যামপুর, সেতাবগঞ্জ, ঠাকুরগাঁ, পঞ্চগড়, এবং আমাদের এই মিলটা চালু হলে এই 5টা মিলের দিয়ে মোলাসেস দিয়ে আমাদের এই সুগার মিলকে এখানে এই ডিস্টিলারি চালানো যাবে। ইক্ষু খামার সহ রংপুর চিনিকলের নিজস্ব জমি আছে 1932 একর। সচেতন মহল মনে করে আধুনিকায়নের মাধ্যমে প্রাণ পেতে পারে প্রতিষ্ঠানটি। চিনির পাশাপাশি এখানে উপজাত দ্রব্য, জৈব সার, পশুখাদ্য উৎপাদন ছাড়াও যোগ হতে পারে কৃষিভিত্তিক শিল্প। সরকারি অর্থ বিনিয়োগের পাশাপাশি অতীতের মতো লোকসান ঠেকাতে প্রয়োজন দক্ষ ব্যবস্থাপনা। আমরা কাঁধের মধ্যে রেসপন্সিবিলিটি নিয়ে এগুলো চালু করাই, তারপর ইন্টারনাল বিভিন্ন ফ্যাক্টরের কারণে এগুলো আবার লস করে, এটা তো ওইটার রেসপন্সিবিলিটি আমাদের উপর চলে আসে। যোগাযোগ, বিদ্যুৎ, পানির সুবিধা, শ্রমশক্তির পাশাপাশি তৈরি শিল্প অবকাঠামো রংপুর চিনিকলকে ঘিরে সবই আছে। বিশেষজ্ঞরা বলছেন, বন্ধ এই প্রতিষ্ঠানে কোন পরিকল্পনায় বেশি মানুষের কর্মসংস্থান হবে, দীর্ঘমেয়াদী অর্থনৈতিক লাভ এবং স্থানীয় মানুষের স্বার্থ রক্ষায় সমীক্ষা করে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। যখন মানুষের খরচ করার ক্ষমতা বাড়ে তখন অর্থনৈতিক চাকা সচল হয়। অর্থনৈতিক চাকা সচল হলেই সবার ব্যবসা বাণিজ্য যেরকম উন্নয়ন হবে, জীবন মানও উন্নয়ন হবে। অব্যবস্থাপনা, দুর্নীতির কারণেই আজকে বন্ধ করা হয়েছে, কিন্তু রাষ্ট্র তার পিছনে এখনো অর্থ ব্যয় করছে। আধুনিক শিল্প কলকারখানা নির্মাণ করার সরকারকে উদ্যোগ নেওয়া উচিত। বার্ষিক 15,000 মেট্রিক টন উৎপাদন ক্ষমতা নিয়ে 1957-58 মারাই মৌসুমে চিনি উৎপাদন শুরু করে গাইবান্ধার মহিমাগঞ্জে অবস্থিত রংপুর চিনিকল। 2004 সালের মার্চে লে অফের পর 2006 সালের আগস্টে পুনরায় চালু হয়। সবশেষ 2020 সালের ডিসেম্বরে আবারও মিলের মারাই কার্যক্রম স্থগিত করে আওয়ামী লীগ সরকার। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি নদীপথ, কিন্তু নাব্য সংকট, ভাঙা ঘাট, যেটির অভাব আর অবকাঠামোগত দুর্বলতায় সংকটে এই জনপদের নদীবন্দরগুলো। খুলনা ও নওয়াপাড়ায় কমছে জাহাজ ও পণ্য খালাস, কাজ হারাচ্ছেন শ্রমিকরা, থমকে যাচ্ছে নদীকেন্দ্রিক অর্থনীতির চাকা। তবে নদীর নাব্য উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ আর বন্দরের আধুনিকায়নে বিভিন্ন প্রকল্প নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। মঞ্জুরুল হক মঞ্জুরের তোলা ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। নদীবন্দরের ঘাট যেন ধ্বংসস্তূপ। নদী তীরে ভয়াবহ ভাঙন, কোথাও ঘাট ধসে পড়েছে, কোথাও সৃষ্টি হয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থা। ভৈরব নদী হয়ে মোংলা বন্দর থেকে সার, কয়লা, পাথর, চাল সহ বিভিন্ন পণ্য নিয়ে খুলনা ও নওয়াপাড়া নদীবন্দরে জাহাজের জট লেগে থাকত। খালাসের পর যা ছড়িয়ে পড়ত দক্ষিণ পশ্চিমাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায়। তবে এখন ভাঙাঘাট, জেটির সংকট, ওপেন ইয়ার্ডের অভাব ও নাব্য কমে যাওয়ায় বড় জাহাজ নিরাপদে ভিড়তে পারছে না। এতে ব্যাহত হচ্ছে খালাস কার্যক্রম। নওয়াপাড়ায় পণ্যবাহী জাহাজকে দিনের পর দিন অপেক্ষা করতে হচ্ছে। এসব সংকটের পাশাপাশি মোংলা বন্দরে পণ্য আমদানি কমে যাওয়ায় গত 2 বছরে খুলনা অঞ্চলে নদীবন্দরে জাহাজ আগমন ও পণ্য খালাস প্রায় অর্ধেকে নেমেছে, যা ব্যবসায়িক ঝুঁকি বাড়াচ্ছে আমদানিকারকদের। প্রথমত নাব্যতা সংকট এবং দ্বিতীয়ত ঘাটগুলো ওখানে অত্যন্ত নাজুক অবস্থা আছে, যে সেই মান্দাতার আমলের মতো ছোট বাঁশ দিয়ে ঘাটগুলো করা, পেভমেন্টটা ফিক্সড করা আছে কিন্তু সেখানে মালামাল রাখার জায়গা নাই। যদি এগুলো ড্রেজিং না করা হয় তাহলে এই অঞ্চলে এই ধরনের ক্ষুদ্র ব্যবসা বা আমরা যাদের জাহাজ পরিচালনা করি সেগুলো পরিচালনায় অসম্ভব হয়ে পড়বে। বন্দর এলাকায় শ্রমিকদের বড় একটি অংশের এখনো মাসের অর্ধেকটা সময় কাটে কর্মহীন। জাহাজ কমে যাওয়ায় কাজ হারিয়ে 2000-এর বেশি শ্রমিকের সংখ্যা কমে এখন 500-র নিচে। যারা এখনো টিকে আছেন অর্থাভাবে কাটাতে হয় মানবেতর জীবন। কি পরিমাণ ভাঙ্গা, এই যে আমার রাস্তাঘাট দেখেন, এটা কাজ করার মতো কোনো পরিবেশ না। পার্টিটা যে মাল দেবে এই মানে আস্থা পাচ্ছে না, ঘাটের ভিতরে মানুষ এটা আস্থা হারাই ফেলছে। আগে কত সুন্দর কাম হইতো, আমরা এখন মাসের ভিতর সপ্তাহখানিকের মতো কাম পাই। সিমেন্ট ছিল, সার ছিল, চাল ছিল, গম ছিল, আরও অনেক সাইডে কাজ ছিল, অনেক লেবাররা খাইয়ে বাঁচছে। 5 দিন করে পারে না, কাম বন্ধ।
এই আমরাই থাকবো কি রে, খাবো কি করে, তাই কর। ব্যবসায়ীরা বলছেন অবকাঠামোগত সংকটের সঙ্গে বেড়েছে নদীপথে পণ্য পরিবহনের রাজস্ব। দ্রুত ড্রেজিং, ঘাট সংস্কার, নিরাপদ জেটি ও আধুনিক কার্গো ব্যবস্থাপনা না হলে নদীকেন্দ্রিক অর্থনীতি আরও পিছিয়ে পড়ার শঙ্কা তাদের। মোংলা থেকে বটিয়াঘাটা হয়ে নোয়াপাড়া পর্যন্ত আমাদের বিভিন্ন জায়গায় ব্যাপক ড্রেজিংয়ের প্রয়োজন। ড্রেজিং না হলে কার্গোগুলো বসে থাকছে। বিশেষ করে রূপসা রেল সেতু, রূপসা ব্রিজ, এই দুই জায়গায় অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আমাদের কার্গোগুলো যাতায়াত করে। তবে বন্দর কর্তৃপক্ষের দাবি, নদীর নাব্য উন্নয়ন, অবকাঠামোগত সম্প্রসারণ এবং বন্দর আধুনিকায়নে বিভিন্ন প্রকল্প ও পরিকল্পনা রয়েছে। যখন আমার অবকাঠামোগত উন্নয়ন হবে, মানুষ যখন নির্বিঘ্নে সহজে এবং কম খরচে মালামাল ওঠানামা করতে পারবে, তখন অন্যান্য বন্দর থেকে অবশ্যই এখানে এই দিকে খুলনা এবং নওপাড়া অংশে পণ্য বেশি আনলোড হবে। সবশেষ অর্থবছরে খুলনা নদীবন্দর থেকে 12.5 কোটি ও নোয়াপাড়া নদীবন্দর থেকে 4 কোটি 71 লাখ টাকা রাজস্ব আদায় করেছে BIWTA। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। প্লাস্টিক বর্জ্য থেকে জ্বালানি ও তেল উৎপাদন ও কম্পোস্ট সার তৈরির লক্ষ্য নিয়ে খুলনায় প্ল্যান্ট তৈরি করে পরিবেশ অধিদপ্তর। 5 কোটি টাকা দিয়ে তৈরি এই কারখানার কাজ 3 বছর আগে শেষ হলেও চাকা ঘোরেনি কখনো। উপরস্থ চুরি হয়ে গেছে মূল্যবান জিনিসপত্র। এছাড়া প্ল্যান্টে জমে থাকা ময়লা আবর্জনায় তীব্র গন্ধে নাজেহাল স্থানীয়রা। আব্দুল হালিমের ক্যামেরায় তানজিম আহমেদের রিপোর্ট। তালাবদ্ধ গেট, মরিচাধারা যন্ত্রাংশ, ঝোপঝাড়ে ঢাকা চারপাশ, চুরি হয়ে গেছে মূল্যবান জিনিসপত্র। এভাবেই পড়ে রয়েছে 5 কোটি টাকা ব্যয়ে নির্মিত প্ল্যান্টে বর্জ্য থেকে প্রতিদিন 20 টন কম্পোস্ট ও প্লাস্টিক বর্জ্য থেকে 500 লিটার তেল উৎপাদন হওয়ার কথা ছিল, তবে চলেনি একদিনও। প্লাস্টিক বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন ও কম্পোস্ট সার তৈরির লক্ষ্যে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের টাকায় 2023 সালে এটি তৈরি করে পরিবেশ অধিদপ্তর। পরে প্ল্যান্টটি বুঝে নিতে খুলনা সিটি কর্পোরেশনকে চিঠি দেয় দফতরটি, কিন্তু কার্যক্রম চালিয়ে দেখাতে না পারায় বুঝে নিতে অস্বীকৃতি জানায় সিটি কর্পোরেশন। এদিকে প্ল্যান্টে জমে থাকা ময়লা আবর্জনার তীব্র গন্ধে নাজেহাল স্থানীয়রা। ক্ষোভ প্রকাশ করে নাগরিক নেতারা বলছেন, রাষ্ট্রীয় অর্থ অপচয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিতে হবে ব্যবস্থা। এখানে আপনার মদ, জোয়া, মানে বদমাইশদের আড্ডাখানা সব এখানে, অতএব এটা সরকার ওয়াহিদ একদম ফালতুভাবে ফেলে রাখছে। গন্ধ, এই গন্ধটা তো আমাদের বাচ্চাদের, আমাদের ভাত খাওয়ার সময় আমাদের খুব পরিবেশ খুবই নোংরা, আমাদের হাসপাতালেও যাওয়া লাগে। এটা এখন চালু ছিল, ওই সময় সবই ছিল, মোটর ছিল, অনেক কিছুই ছিল, মানে সবই চুরি হয়ে গেছে। এই প্রকল্পটা যাতে সত্যিকার অর্থে চালু হয় এবং শুধু এই প্রকল্পটার মধ্যে সীমাবদ্ধ থাকা না, এটার ব্যাপ্তি কেমন বাড়ানো যায় এবং এইটার সাথে সাথে এটাকে দেখে আরও কীভাবে মডেল হিসেবে নেওয়া যায় সেই ব্যাপারে সিটি কর্পোরেশন, পরিবেশ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর আন্তরিক হওয়া দরকার। সিটি কর্পোরেশন বলছে, ঠিকাদার ও পরিবেশ অধিদপ্তরের গাফিলতিতেই হয়েছে এ সমস্যা। আর সম্প্রতি প্ল্যান্টটি চালুর বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় পরিবেশ অধিদপ্তর। তবে আর্থিক ক্ষতির দায় কে নিবে, এমন প্রশ্নে সবাইকে নিয়ে ম্যানেজ করার কথা জানান তারা। যেটি ক্ষতি হয়েছে এটি তারা ঠিক করে দেবেন, অর্থায়ন করে ঠিক করে দেবেন। আর তারপরে যদি না পারেন, সিটি কর্পোরেশনের তো এটি কাজ, সিটি কর্পোরেশন বসে থাকবে না, সিটি কর্পোরেশন তার অর্থ দিয়েই এটিকে চালু করার ব্যবস্থা করবে। পার্টনার এনজিও কিছুটা সাপোর্ট দিবে, এইভাবে এটা খুব ম্যানেজ করে নিতে হচ্ছে। এইভাবে সবার আন্তরিকতা এটা ম্যানেজ করে নিয়ে করে নিতে হবে, যাতে করে অন্তত এর জন্য সরকারের আবার মানে ডবল ড্যামারেজ না দিতে হয় এবং দেওয়ার সুযোগও নেই আপাতত। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় গ্রিন হাউস গ্যাস কমাতে বর্জ্য হ্রাস, বর্জ্য পুনর্ব্যবহার ও বর্জ্য পুনঃচক্রায়নের জন্য 2022 সালে প্রকল্পটি গ্রহণ করা হয়। প্ল্যান্ট চালু না হলেও প্রকল্প ব্যয় সব টাকা ঠিকাদারকে পরিশোধ করেছে পরিবেশ অধিদপ্তর। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। মেহেরপুরে তীব্র হচ্ছে সার সংকট। কৃষকদের দাবি, পাচ্ছেন না চাহিদা মতো, যতটুকু পাওয়া যাচ্ছে তা কিনতে হচ্ছে চড়া দামে, যার প্রভাব পড়ছে ফসল ফলনে। ডিলাররা বলছেন, গেল 2 মাসে বিএডিসির সার বরাদ্দ শূন্যের কোঠায়। ফয়সাল হোসেনের ছবিতে বেনিয়ামিনের রিপোর্ট। খাদ্যে শস্যে ভরা ফসলের মাঠ, আবাদ হচ্ছে পাট, ধান, কাঁচামরিচ আর বাঁধাকপি। কিন্তু কৃষকের অভিযোগ, উর্বর জমিতে ফসলের লক্ষ্যমাত্রায় স্পর্শ করতে প্রয়োজন সার, তবে জেলায় নেই পর্যাপ্ত। তীব্র সংকটে যতটুকু পাওয়া যাচ্ছে তা কিনতে হচ্ছে চড়া দামে। জেলায় টিএসপি, এমওপি ও ড্যাপের চাহিদা বেশি। 1350 টাকার সার কিনতে হচ্ছে 2000 টাকার বেশিতে। ফসলের দামের তুলনায় উৎপাদন খরচ বেশি হওয়ায় চিন্তার ভাঁজ কৃষকের কপালে। এই যে 2500 টাকা করে সার কিনে আমরা
এই আবাদ ঘরে তুলব কি করি? 1350 টাকা সার আমরা 2000 টাকা পাচ্ছি না। এই জায়গাটা 2200 টাকা 2300 টাকা করেও তো আমরা সার দাম এই পাচ্ছি। তাহলে আর আমরা কিভাবে আবাদ তুলব? সার নিতে যাই ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এবং ন্যায্য মূল্যে কৃষক সার পাচ্ছে না। বিএডিসির তথ্য বলছে চলতি বছরের মে ও জুন মাসে টিএসপির বরাদ্দ ছিল শূন্য। এমওপি ও ড্যাপের বরাদ্দ চাহিদার তুলনায় একেবারেই সীমিত, আর জুলাইয়ের বরাদ্দ নামমাত্র। যার 10 বিঘা চাষ তাকেও এক বস্তা, যার 10 কাঠা চাষ তাকেও এক বস্তা। যে জিনিস কিনছি সেই জিনিসের দাম বেশি, আমাদের জিনিসের দাম নাই, সারও ঠিক মতন পাওয়া যাচ্ছে না। এপ্রিল মে জুন পর্যাপ্ত সারের বরাদ্দ পাইনি। আমরা এপ্রিল মাসে পেয়েছি টিএসপি 74 বস্তা, ডিএপি 30 বস্তা এবং এমওপি 107 বস্তা। মে মাসে কোনো টিএসপি পাইনি এবং জুনেও কোনো টিএসপি পাইনি। এখানে 3 ফসল 4 ফসল 5 ফসল পর্যন্ত হয়, ফসলের মধ্যে ফসল হয়, যার জন্য এখানে সারের প্রচুর প্রয়োজন হয়। এখন সেই প্রয়োজনটা আমরা এখানে মেটাতে পারিনি। কৃষি বিভাগ বলছে অতিরিক্ত সারের চাহিদাপত্র ঊর্ধ্বতন মহলে পাঠানো হয়েছে, বিষয়টি বিএডিসির এখতিয়ারে। অন্যদিকে বিএডিসি সারের বরাদ্দ না পাওয়ায় দুষছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে। সারা বছর যে মজুদ থাকে তার উপরে তাদের আসলে এটা বিএডিসির পরিকল্পনা, যে তারা কোন জেলায় কোন মাসে কতটুকু সার দেবে সেটা তাদের পরিকল্পনার অংশ। কোন জেলার এগেনস্টে কতটুকু সরবরাহ হবে সেটা মন্ত্রণালয় থেকে বলে দেওয়া থাকে, মন্ত্রণালয় নির্ধারণ করে দেয়। এবং এটা সম্পূর্ণ সার বিএডিসি থেকে না দেওয়ার একটা কারণ হচ্ছে যে বিএডিসি জাস্ট বাফার হিসেবে কাজ করবে, যাতে কোনো ধরনের কোনো সংকট দেখা দিলে সাথে সাথে বিএডিসি থেকে সেটা সরবরাহ করা হয়। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় মোট আবাদযোগ্য জমির পরিমাণ 58,500 হেক্টর। বেনিয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। তীব্র জনবল সংকটে রাষ্ট্রায়ত্ত চুয়াডাঙ্গার কেরু অ্যান্ড কোম্পানির হাসপাতাল। কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা বঞ্চিত মিলের কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক সহ স্থানীয়রা। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে জনবল সংকটের বিষয়টি জানানো হয়েছে কেরু অ্যান্ড কোম্পানিকে। মাহফুজ মামুনের তথ্য এবং আইমান আহমেদ আনিসের ছবিতে রিপোর্ট। 3 ভাগের 1 ভাগ জনবল দিয়ে চলছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের হাসপাতাল। চিকিৎসা সেবা পেতে ভোগান্তিতে স্থানীয়রা। তীব্র জনবল সংকটে চুয়াডাঙ্গার দর্শনার 20 শয্যার কেরু অ্যান্ড কোম্পানি হাসপাতাল। 27টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন 9 জন। চিকিৎসা সেবা প্রত্যাশীদের অভিযোগ, আগে 30 থেকে 35 ধরনের ঔষধ বিনামূল্যে দেয়া হলেও এখন তার অধিকাংশই পাওয়া যায় না। বন্ধ রয়েছে অপারেশন থিয়েটার, এতে হচ্ছে না ডেলিভারি, মেলে না অ্যাম্বুলেন্স সেবা। জরুরি চিকিৎসা সেবা নিতে কেরু অ্যান্ড কোম্পানিতে কর্মরত সহ স্থানীয়দের যেতে হয় জেলা শহরে। এতে দিন দিন কমছে রোগীর সংখ্যাও। কেরু অ্যান্ড কোম্পানি এই হাসপাতাল জরাজীর্ণ অবস্থায় আছে। যেখানে 22 থেকে 24 জন কর্মচারী থাকার কথা, সেখানে 8 থেকে 10 জন আছে, যার কারণে 24 ঘন্টা খোলা রাখে, কিন্তু ডাক্তার 24 ঘন্টা থাকে না। স্টাফ সংখ্যা সীমিত, তারপর আমাদের যে অনুদানের টাকা ওষুধ বরাদ্দ ইয়েতে রয়েছে এটাও অনেক সীমিত। জনবল সংকটের মাঝেও চিকিৎসা সেবা স্বাভাবিক রাখার চেষ্টা অব্যাহত রয়েছে বলছে হাসপাতাল কর্তৃপক্ষ। জানিয়েছে জনবল সংকটের বিষয়টি জানানো হয়েছে কেরু অ্যান্ড কোম্পানিকে। হাসপাতালটাকে যদি সম্পূর্ণ একটা 20 বেডের স্ট্যান্ডার্ড হাসপাতালে পরিণত করা যায়, তাহলে আমার মনে হয় যে এই এলাকা, অত্র এলাকার মানুষের জন্যও আমরা সার্ভিস দিতে পারবো। 1938 সালে চুয়াডাঙ্গার দর্শনায় কেরু মিলে কর্মরত ও স্থানীয়দের চিকিৎসা সেবা নিশ্চিতে প্রতিষ্ঠা করা হয়েছিল হাসপাতালটি। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। ভোরের সবাই এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন সহকর্মী বনির হোসেন। ধন্যবাদ আলিফ আপনাকে। ময়মনসিংহে সোহেল মিয়া নামে নিখোঁজ এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে সদর উপজেলার পরাণগঞ্জের অম্বিকাগঞ্জ কলেজ মাঠে পুঁতে রাখা বিচ্ছিন্ন মরদেহটি উদ্ধার করে পুলিশ। স্বজনেরা জানায়, গত 16 জুলাই রাত থেকে নিখোঁজ ছিলেন সোহেল। বুধবার বিকেলে নিহতের বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে অম্বিকাগঞ্জ কলেজ মাঠে দুঃখদের দুর্গন্ধের কারণে খুঁজতে গিয়ে দেহবিহীন মাথার সন্ধান পায় কলেজের শিক্ষক কর্মচারীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রথমে বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করে, পরে মরদেহটির সন্ধানে মাটি খোঁড়াখুঁড়ি করলে কয়েক ফুট গভীরে মাথাবিহীন মরদেহ উদ্ধার করা হয়। নারায়ণগঞ্জে প্রাইভেট কার চালকের মারধরে অটোরিকশা এক চালকের মৃত্যু হয়েছে।
বুধবার রাতে সিদ্ধিরগঞ্জ এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনায় অভিযুক্ত প্রাইভেট কার চালককে আটক করা হয়েছে। পুলিশ জানায়, সিএনজি পাম্পের ভেতরে প্রাইভেট কার প্রবেশের সময় অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। এ সময় চালকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে অটোরিকশা চালক রফিককে মারধর করে প্রাইভেট কার চালক নাদিম। গুরুতর আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে রফিক। আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নড়াইলে আলী নূর ফকির হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বুধবার বিকেলে কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, শনিবার রাতে পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে আমিনুল ফকিরকে ডেকে নিয়ে যায় এলাকার রাজীব শেখ। ছোট ভাই আলী নূর ফকিরকে সঙ্গে নেন তিনি। এ সময় রাজীবের সঙ্গে পাওনা টাকা নিয়ে বাকবিতণ্ডা হয় তাদের। এক পর্যায়ে আলী নূরকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এই ঘটনায় 2 জন অভিযুক্তকে গ্রেফতার করা হলেও বাকিরা পলাতক রয়েছে। বাকিদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবি জানান তারা। জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণে ফেব্রুয়ারিতে শুরু হয় রাস্তা খোঁড়াখুঁড়ি। বর্ষায় নাকাল কুষ্টিয়া পৌরসভার কয়েক লাখ বাসিন্দা। তবুও বড় বড় গর্ত নিয়ে বেহাল অবস্থায় পড়ে সড়ক। ড্রেন নির্মাণে কোনো ত্রুটি হলে সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারকে আইনের আওতায় আনা হবে বলে জানায় পৌর কর্তৃপক্ষ। বাবুল হোসেনের ক্যামেরায় এস এম রাশেদের রিপোর্ট। রাস্তা কাটাকাটি, সড়ক জুড়ে খোঁড়াখুড়ি, নাকাল বাসিন্দা আর স্থানীয় ব্যবসায়ী। কুষ্টিয়া শহরের ব্যস্ততম কবি আজিজুর রহমান সড়ক চলতি বছরের ফেব্রুয়ারিতে 450 মিটার রাস্তায় ড্রেন নির্মাণের জন্য শুরু হয় খোঁড়াখুড়ি। তবে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে পথচারী ও ব্যবসায়ী। জনদুর্ভোগের বিষয়টি এড়িয়ে 25 জুন কাজের নকশা পরিবর্তন করে পৌর কর্তৃপক্ষ। বৃষ্টি হলেই চলাচলে একেবারে অনুপযোগী হয়ে পড়ে সড়কটি। রাস্তাটা খুঁড়ে রাখা হয়েছে, ড্রেনের কাজ খুব ধীর গতিতে চলছে। সেদিনকে আমি এসেছিলাম, অলরেডি বৃষ্টি হচ্ছিল। সেদিন মনে হয় এগুলো চড়াটো দেওয়া ছিল না, একটা চড়াট দেওয়া ছিল। আমি ওই একটা দিয়ে পার হয়ে ওই মাথায় যেয়ে তারপরে রোড পার হলাম। আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ, আমাদের আর্থিক ক্ষতি এবং লোকজন চলাফেরা করতে পারছে না এবং রোডঘাট ভাঙা অবস্থায় আছে এবং আমাদের মালামাল বেচাকেনা করতে পারছে। প্রায় 2 মাসের অধিক হয়ে গেছে, এখনো কাজ সম্পন্ন করতে পারে না। অনেক ব্যবসা প্রতিষ্ঠান বাধ্য হয়ে বন্ধ রাখতে হচ্ছে। ড্রেন নির্মাণে কোনো ত্রুটি হলে সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারকে আইনের আওতায় আনা হবে বলে জানায় পৌর কর্তৃপক্ষ। যে নিম্নমানের কাজের কথা বলছেন, নিম্নমানের কাজ আসলে হওয়ার সুযোগ নেই। এখানে যে কাজগুলো তারা করছে এবং প্রত্যেকটা আমাদের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, আমাদের সাব স্টেশন ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার নেই এখন। ওনারা সবসময় ফিল্ডে যান এবং এটা দেখেন, কোনো ত্রুটি হলে তাদেরকে লিখিতভাবে সতর্ক করা হয়। পৌরসভার তথ্য মতে 2025-26 অর্থ বছরে বড় বাজার থেকে মিল বাজার পর্যন্ত সড়কটিতে ড্রেন নির্মাণে 2,79,00,000 টাকা বরাদ্দ দেওয়া হয়। এস এম রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। কয়লা ও গ্যাসের বিকল্প জ্বালানি হিসেবে সাতক্ষীরায় ব্যবহার করা হচ্ছে তুষ কাঠ। জেলার 12টি কারখানায় ধানের কুড়া থেকে এই কাঠ তৈরি হচ্ছে। তবে বাণিজ্য সম্প্রসারণে সরকারের সহযোগিতা দাবি ব্যবসায়ীদের। আর পরিবেশ বিভাগ বলছে, পরীক্ষা করে তুষ কাঠকে পরিবেশ বান্ধবের আওতায় আনার বিষয়ে অধিদপ্তরকে জানানো হবে। মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য, সাগর হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। ধানের কুড়া ঢাকা হচ্ছে মেশিনে, বিশেষ প্রক্রিয়াজাত হয়ে তা বেরিয়ে আসছে কাঠের আকারে। নাম দেয়া হয়েছে তুষ কাঠ। জেলার 12টি কারখানায় তৈরি করা হচ্ছে বিশেষ এই জ্বালানি। ক্রেতারা বলছেন, কেনার ক্ষেত্রে অন্যান্য জ্বালানির তুলনায় অনেক সাশ্রয়ী তুষ কাঠ। এ কারণে বাসাবাড়ির পাশাপাশি ইটভাটা, খাবার হোটেল ও বিভিন্ন অনুষ্ঠানে এ কাঠের ব্যবহার বাড়ছে। এই জায়গা থেকে 10 মণ তুষ লাঠি নিতে আইছি। পরিবেশের জন্য ভালো, অনেক উপকার, সাশ্রয় হয়। আমরা তুষের লাঠি পোড়াই, ওই ধোঁয়া হয় না, হাড়ির গায়ে কালি লাগে না। ব্যবসায়ীরা বলছেন, প্রতিটি কারখানা থেকে প্রতিদিন 20 মণ থেকে 100 মণ তুষ কাঠ বিক্রি করা হয়। তবে বাণিজ্য সম্প্রসারণে সরকারের সহযোগিতার দাবি তাদের। পাই কাজ করি, তাতে আমার সংসার চলে। এই কাঠ দিয়ে ভাড়া চলতেছে, টাউনে যত হোটেল আছে সব চলে। কারেন্ট বিল কমায়, আমাদের যদি একটু সুযোগ সুবিধা দেয়, তাহলে আমরা যে মিলগুলো আছি মোটামুটি আরো ভালোভাবে চালাতে পারবো, আরো কিছু লোকজন থাকতে পারবে। পরিবেশ বিভাগ বলছে, পরীক্ষা করে তুষ কাঠকে পরিবেশ বান্ধবের আওতায় আনার বিষয়ে অধিদপ্তরকে জানানো হবে। এটা তুলনামূলক পরিবেশ বান্ধব হবে এবং এখানে ধোঁয়াও যেহেতু কম হয়, সেহেতু আমার মনে হয় যে এটা খুব বেশি পরিবেশের উপর
ইফেক্ট করবে না। ব্যবসায়ীদের তথ্য মতে সাতক্ষীরায় প্রতিদিন 500 থেকে 1000 মণ তুষ কাঠ উৎপাদন করা হয়। সময় সংবাদ, সাতক্ষীরা। ভোরের সময় আরও থাকছে। হরমুজে হামলা হলে ইরানের সেতু বিদ্যুৎ কেন্দ্র উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের। মধ্যপ্রাচ্যের তেল রফতানি আটকানোর হুঁশিয়ারি তেহরানের। দুপক্ষের হামলায় বাড়ছে উত্তেজনা। দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক হৃৎপিণ্ড হিসেবে পরিচিত যশোর খুলনা মহাসড়ক প্রধান 4টি বন্দর ও বাণিজ্যিক কেন্দ্রের পণ্য পরিবহনের প্রধান সংযোগ সড়কও এটি। প্রতিদিন শত কোটি টাকার পণ্য এই পথ ধরে পরিবহন হলেও প্রায় 1 দশক ধরে সংস্কারের নামে থমকে আছে। লাগাতার সংস্কার কাজে ক্ষুব্ধ স্থানীয় ও চালকরা। যশোর থেকে আবুল কালাম আজাদ ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল, নোয়াপাড়া নদীবন্দর, মোংলা সমুদ্র বন্দর এবং ভোমরা স্থলবন্দরের সংযোগকারী অন্যতম পথ যশোর খুলনা মহাসড়ক। প্রতিদিন ছোট বড় হাজারো যানবাহন চলাচল করে এ পথে। তবে দীর্ঘ 9 বছর ধরে সংস্কারের নামে স্থবির হয়ে আছে সড়কটির প্রায় 38 কিলোমিটার অংশ। 2017 সালে সড়কটি সম্প্রসারণ ও পুনর্নির্মাণে বড় প্রকল্প হাতে নেয় তৎকালীন সরকার। কয়েক দফা মেয়াদ বাড়িয়ে 2023 সালে কাজ শেষ হলেও স্বস্তি মেলেনি। হস্তান্তরের মাত্র কয়েক মাসের মধ্যেই সড়কের বিভিন্ন স্থান ভেঙে রূপ নেয় বড় বড় খানাখন্দে। এতে চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্টরা। 8-10 বছর ধরে রাস্তাগুলো ভাঙ্গা, কিন্তু করে আবার ভেঙে যায়, সঠিকভাবে করে না, দুর্নীতি হচ্ছে। রাস্তার যে পরিবেশ, গাড়ির অতিরিক্ত ড্যামেজ হয়, গাড়ি ঘোড়া ঠিক মতো চলতে পারে না, গাড়ি ঘোড়া ভেঙে পড়ে থাকে। আমরা চাই এই রাস্তাতে যেন দ্রুত সংস্কারের কাজ হয়। দীর্ঘদিন এই সড়কটা অবহেলিত থাকার জন্য আমরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত আছি। আমাদের মাল পরিবহনের ক্ষেত্রে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমাদের ভাড়া বেড়ে যাচ্ছে, এইদিকে আমরা ট্রাক পাচ্ছি না মালামাল পরিবহনের জন্য। তবে সড়কটির স্থায়ী সমাধান কবে হবে সে বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি যশোর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী। তবে মুঠোফোনে জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া মন্তব্য করতে পারবেন না তিনি। আমাদেরও তো চাকরি করতে হয়, তাই না? এখন আমি যদি আমার স্যারের উনি দেশে নাই, ওনার একটা অনুমতি নিলাম না, উনি ধরেন একটা অফিসিয়ালি আমার বিরুদ্ধে একটা কিছু লিখে বসলো, তো সেটা আমার সারা জীবনের জন্য অসুবিধা না, বলেন? এটা সড়ক ও জনপথ বিভাগের তথ্য মতে 2017 সাল থেকে এই সড়ক সংস্কারে 2টি প্রকল্পের মাধ্যমে 487 কোটি 33 লাখ 37 হাজার টাকা ব্যয় হয়। এছাড়া আরও 2 প্রকল্পের অধীনে 67 কোটি 19 লাখ 66 হাজার টাকার কাজ চলমান রয়েছে। সময় সংবাদ, যশোর। টানা বৃষ্টিতে ঝিনাইদহের বাজারে কমেছে সবজির সরবরাহ। সপ্তাহ ব্যবধানে প্রকারভেদে কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। বিস্তারিত জানাতে শহরের নতুন হাটখোলা পাইকারি বাজারে আছেন সহকর্মী লোটাস রহমান সোহাগ। সরাসরি যাচ্ছি তার কাছে। সোহাগ, ঝিনাইদহে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে সবজির কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং এই বৃষ্টির কারণে ঝিনাইদহের যে মাঠে যে সবজি ক্ষতি হয়েছে, যে কারণে বাজারগুলোতে কিন্তু সবজি সরবরাহ অনেকটা কমেছে। আজকে যে সাপ্তাহিক হাটবার, সেই হাটবারে আমরা এসে দেখেছি যে ঝিনাইদহের যে নতুন হাটখোলা সবজি বাজার, সেই সবজি বাজারে অন্যান্য দিনের তুলনায়, অন্যান্য হাটের দিনের বারের তুলনায় কিন্তু সবজির সরবরাহ অনেকটা কম এবং কম হওয়ার কারণে কিন্তু সবজির দামও বেড়েছে। আমরা গত সপ্তাহে এখানে যে বাজার গিয়েছে, আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। সেই ব্যবসায়ীরা জানিয়েছেন যে গত সপ্তাহে যে সবজি প্রকারভেদে সপ্তাহের ব্যবধানে 5 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে। আমরা কথা বলেছি ব্যবসায়ীদের সাথে। আজকে যে পাইকারি যে বাজার, সেই বাজারে আমরা বাজার ঘুরে দেখেছি, তারা ব্যবসায়ীরা জানিয়েছে যে আজকে যে সবজির দর, সেটা লাউ পাইকারিতে বিক্রি হচ্ছে প্রতি পিস 30 থেকে 35 টাকা কেজি দরে এবং কাঁচল বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা, টমেটো বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকা কেজি পর্যন্ত, মূলা বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা, ফুলকপি বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে মরিচ, যেটা গত সপ্তাহে থেকে প্রায় 50 থেকে 60 টাকা পর্যন্ত কেজিতে বেড়েছে এবং পাইকারি যে বিক্রি হচ্ছে 180 190 টাকা, যেটা আমরা খুচরা বাজারে গিয়ে দেখেছি প্রায় 250 টাকা কেজিতে কিন্তু খুচরাতে বিক্রি হচ্ছে, যেটা পাইকারি বিক্রি হচ্ছে 180 থেকে 90। এবং পটল বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি দরে, 50 পটল, এবং ওল বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা। আবার ঢেঁড়স বিক্রি হতে দেখেছি 30 থেকে 35 টাকা, কচু বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি দরে এবং করলা বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকা কেজি
কেজি দরে। উচ্ছে বিক্রি হচ্ছে 80 এবং ঝিঙে বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা কেজি দরে। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলছি, তারা বলছে যে অতিবৃষ্টির কারণে গত কয়েকদিন যে টানা বৃষ্টি, সেই বৃষ্টির কারণে সবজি খেতে পানি জমার কারণে সবজি কিন্তু নষ্ট হয়েছে, যে কারণে সবজির সরবরাহ কম। এবং কৃষি বিভাগ বলছে এই টানা বৃষ্টির কারণে কিন্তু সবজির যে ক্ষতি, প্রায় 9.5 হেক্টর জমিতে কিন্তু সবজি এখন পর্যন্ত সবজি নষ্ট হয়েছে এবং এখানে প্রায় 201 মেট্রিক টন সবজি এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার হিসাব যা বলছে কৃষি বিভাগ বলছে প্রায় 1.5 কোটি টাকা এই সবজি বিক্রি নষ্ট হয়েছে। এবং কৃষি বিভাগ বলছে যে এই বৃষ্টি যদি অব্যাহত থাকে তাহলে হয়তো সবজি আরও ক্ষতিগ্রস্ত হবে, সবজির দাম বাড়তে পারে। এবং ব্যবসায়ীরা বলছে যদি বৃষ্টি আর না হয় সেক্ষেত্রে সবজি সরবরাহ কিছুদিন পরে 10 থেকে 15 দিন বা সর্বোচ্চ 20 দিনের মধ্যে সবজি সরবরাহ যখন বাড়বে তখন দাম কমতে পারে। তো এই ছিল আমার কাছে ঝিনাইদহের যে নতুন হাটখোলা সবজি বাজার, সেই সবজি বাজারের সর্বশেষ। বাজার পরিস্থিতির খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম ঝিনাইদহ থেকে। দেশের বাইরের খবর, প্রশ্নপত্র ফাঁস ইস্যু ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ভারতে আন্দোলন আরও তীব্র আকার ধারণ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ফের চড়াও হয়েছে পুলিশ। শিক্ষার্থীদের ওপর বল প্রয়োগ ও রাহুল গান্ধীকে আটকের ঘটনায় সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো। অনশনরত সোনম ওয়াংচুক শিক্ষার্থীদের আইনি সুরক্ষার শর্তে অনশন ভাঙার কথা বললেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সিজেপি। প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা ব্যবস্থায় অনিয়ম এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে উত্তাল গোটা ভারত। দিল্লির যন্তর মন্তরে অবস্থানরত শিক্ষার্থীদের ওপর বুধবারও চড়াও হয় পুলিশ। লাঠিচার্জ করে ছত্রভঙ্গের চেষ্টা চালায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর। এক পর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পুলিশের হাত থেকে লাঠি ছিনিয়ে নিয়ে পাল্টা ধাওয়া দিলে পিছু হটতে বাধ্য হয় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। সোমবারের পার্লামেন্ট অভিমুখে লং মার্চে পুলিশের লাঠিচার্জ ও সহিংসতার প্রতিবাদে রাজপথে নেমেছেন বিরোধী নেতারা। প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী আটক হওয়ার ঘটনাকে গণতন্ত্রের ওপর আঘাত হিসেবে আখ্যা দিয়েছে থালাপতি বিজয়ের দল টিভিকে। এদিকে 25 দিনেরও বেশি সময় ধরে অনশনে গুরুতর অসুস্থ পরিবেশ কর্মী সোনম ওয়াংচুক জানিয়েছেন, আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে যেন কোনো ধরনের আইনি ও শাস্তিমূলক পদক্ষেপ না নেওয়া হয়। সরকারের পক্ষ থেকে এমন আশ্বাস পেলেই কেবল তিনি অনশন ভাঙবেন। তবে ককরোচ জনতা পার্টি সিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, ওয়াংচুক অনশন ভাঙলেও শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। শিক্ষার্থীদের এই অরাজনৈতিক আন্দোলনকে ঘিরে ভারত জুড়ে ব্যাপক সাড়া পড়েছে। বলিউড তারকা সালমান খান সহ অমি বৈদ্য, নাসিরুদ্দিন শাহের মতো বিশিষ্ট ব্যক্তিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের সাহসী ও শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। পুলিশ লাঠিচার্জ করলেও জনতা দিচ্ছে খাবার। এভাবেই ভারতের নয়াদিল্লির প্রতিবাদের মঞ্চে শুধু স্লোগানই নয়, পৌঁছে যাচ্ছে অচেনা মানুষের ভালোবাসাও। নাম পরিচয় গোপন রেখেই আন্দোলনকারীদের জন্য অনেকে পাঠাচ্ছেন খাবারের প্যাকেট। আন্দোলনে এই নীরব সহমর্মিতাই সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে বলে জানায় বিক্ষোভরত শিক্ষার্থীরা। নয়াদিল্লির যন্তর মন্তরে দিনের পর দিন অবস্থান করছেন হাজারো শিক্ষার্থী। রাজপথে তাই প্রতিবাদের পাশাপাশি ছড়িয়ে পড়ছে মানবতার এক অনন্য গল্প। দাবির লড়াইয়ে ক্লান্ত শরীর, অনিশ্চিত ভবিষ্যৎ আর দীর্ঘ অপেক্ষার মাঝেও তাদের পাশে দাঁড়াচ্ছেন এমন মানুষ যাদের তারা কখনো দেখেননি। একের পর এক খাবারের প্যাকেট, গরম চা আর প্রয়োজনীয় সামগ্রী নিয়ে হাজির হচ্ছেন ডেলিভারি কর্মীরা। অনেক খাবারের প্যাকেটেই নেই কোনো নাম কিংবা বার্তা। কে বা কারা পাঠাচ্ছেন এসব খাবার তা জানেন না ডেলিভারি ম্যানরাও। নির্দেশনা শুধু একটি, যন্তর মন্তরে নিয়ে যান, আমাদের ভাই বোনদের হাতে পৌঁছে দিন, যেন অধিকার আদায়ের লড়াই ক্ষুধার কাছে হার না মানে। কে অর্ডার দিয়েছে আমি জানি না, শুধু বলা হয়েছে যন্তর মন্তরে গিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের কাছে চা পৌঁছে দিতে। তারা বলেছে আমাদের ভাই বোনেরা আন্দোলন করছে, তাদের হাতে চা দিয়ে আসুন। আন্দোলনকারীরা জানান, এ সময় অপরিচিত মানুষের নীরব সহমর্মিতাই তাদের আন্দোলনে যোগ করছে নতুন সাহস। প্রতিটি প্যাকেটই বলে দেয় এই লড়াইয়ে শিক্ষার্থীরা একা নয়।
অনেকে বলছেন পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ থেকে শুরু হওয়া এই আন্দোলনের ভিড়ে অচেনা মানুষের পাঠানো এক কাপ চা কিংবা এক প্যাকেট খাবারই হয়ে উঠছে মানবিক সংহতির সবচেয়ে নীরব কিন্তু সবচেয়ে শক্তিশালী ভাষা। কাকুলি আখতার, সময় সংবাদ। হরমুজ প্রণালীতে জাহাজে হামলা হলে ইরানের সেতু ও বিদ্যুৎ কেন্দ্র বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাল্টা চরম হুঁশিয়ারি দিয়ে তেহরান জানিয়েছে ইরান তেল বিক্রি করতে না পারলে মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশকেও তেল রফতানি করতে দেয়া হবে না। একই সঙ্গে মার্কিন আগ্রাসনে সহায়তা করা সব পক্ষকেই বৈধ লক্ষ্যবস্তু করার সতর্ক বার্তা দিয়েছে দেশটি। এমন নিরাপত্তা সংকটের মুখে ইরান থেকে নিজেদের কূটনৈতিক কর্মীদের সরিয়ে নিয়েছে যুক্তরাজ্য। ইরান যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় যেন দাবানলে পরিণত হয়েছে মধ্যপ্রাচ্য। বড় আকারে যুদ্ধ ছড়িয়ে পড়ার পরিস্থিতি গোটা অঞ্চলে। দুপক্ষের হামলায় ক্ষয়ক্ষতি, প্রাণহানিও বাড়ছে। এমন পরিস্থিতিতে তেহরানকে নতুন করে করা হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে কোনো ধরনের আক্রমণ হলে প্রতিবারই ইরানের একটি করে সেতু কিংবা বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করা হবে। ট্রাম্পের এমন হুমকির কঠোর জবাব দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, বর্তমান পরিস্থিতি এখন চরম এক সমীকরণে দাঁড়িয়েছে। ইরান যদি তেল বিক্রি করতে না পারে তবে পুরো মধ্যপ্রাচ্যের কোনো দেশকেই তেল বিক্রি করতে দেয়া হবে না বলে সতর্ক বার্তা তার। একই সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট করে বলেছেন, দেশের অবকাঠামোতে কোনো আঘাত এলে তার চূড়ান্ত ও বিধ্বংসী জবাব দেয়া হবে। কৌশলগত জলপথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়েও দুই দেশের বিপরীতমুখী দাবি অব্যাহত রয়েছে। মার্কিন সামরিক বাহিনীর দাবি, প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাতে নেই এবং আন্তর্জাতিক এই জলপথে নিয়মিত নৌযান চলাচল নিশ্চিত করছে তারা। তবে তেহরান বলছে, মার্কিন বাহিনীর উপস্থিতি বন্ধ না হওয়া পর্যন্ত সেখানে স্থায়ী নিরাপত্তা ফিরবে না। সংঘাতময় এই পরিস্থিতিতে অনাকাঙ্ক্ষিত ঝুঁকি এড়াতে তেহরান থেকে নিজেদের কূটনীতিকদের সাময়িকভাবে প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাজ্য। ওয়াশিংটনের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে সরব হয়েছে তেহরান। মার্কিন কংগ্রেসে যুদ্ধের কারণে সৃষ্ট মানবিক সংকট ও বেসামরিক প্রাণহানির বিষয়গুলো এড়িয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা জানায়, মার্কিন হামলায় স্কুল ও ক্রীড়া কেন্দ্রে বহু মানুষের প্রাণহানি স্পষ্ট যুদ্ধাপরাধ। একই সঙ্গে যেসব দেশ যুক্তরাষ্ট্রকে ইরানে হামলার জন্য ঘাঁটি হিসেবে ব্যবহার করতে দিচ্ছে, তাদের ওপরও বড় ধরনের হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। গাজায় যুদ্ধবিরতির চুক্তি শর্ত ভেঙে একের পর এক হামলা ও ভূখণ্ড দখল করছে ইসরায়েল। এবার ইয়েলো লাইন অতিক্রম করে উপত্যকার প্রায় 65% এলাকা নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে ইসরায়েলি গণমাধ্যম। এদিকে হামলা ও আগ্রাসন বন্ধ করে অবিলম্বে শান্তির দ্বিতীয় ধাপে প্রবেশের আহ্বান জানিয়েছে হামাসের নবনির্বাচিত প্রধান। অন্যদিকে নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী আখ্যা দিয়ে তাকে গ্রেফতারে যুক্তরাষ্ট্র সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। অবরুদ্ধ গাজায় থেমে নেই ইসরায়েলি বর্বরতা। বুধবার উপত্যকার মধ্যাঞ্চলীয় নুসেইরাত শরণার্থী শিবিরের বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুতে ড্রোন হামলা চালায় ইসরায়েল। এতে কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 1200-র বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী নির্ধারিত ইয়েলো লাইন বা সীমানা পেরিয়ে গাজার ভেতরে নতুন মাটির বাঁধ ও পরিখা নির্মাণ করছে ইসরায়েলি সেনাবাহিনী। স্যাটেলাইট থেকে পাওয়া সাম্প্রতিক ছবি বিশ্লেষণ করে ইসরায়েলি দৈনিক হারেটস জানিয়েছে, এই সীমানা বাড়ানোর ফলে গাজার প্রায় 65% এলাকা এখন ইসরায়েলের নিয়ন্ত্রণে চলে গেছে। এমনকি দক্ষিণাঞ্চলের খান ইউনিস ও রাফায় চুক্তিভুক্ত হামাস নিয়ন্ত্রিত এলাকায় 1 কিলোমিটারেরও বেশি ভেতরে প্রবেশ করেছে তারা। এমন পরিস্থিতিতে মধ্যস্থতাকারীদের ওপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন হামাসের নবনির্বাচিত প্রধান খলিল আল হায়া। প্রথমবারের মতো টেলিভিশনে দেয়া বক্তব্যে তিনি বলেন, ইসরায়েলের আগ্রাসন বন্ধ এবং গাজা থেকে পুরোপুরি সেনা প্রত্যাহারই তাদের প্রধান অগ্রাধিকার। এদিকে নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী ও গণহত্যার মূল পরিকল্পনাকারী আখ্যা দিয়ে মার্কিন সরকারের প্রতি তাকে গ্রেফতারের আহ্বান জানিয়েছেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির গ্রেফতারি পরোয়ানার কথা উল্লেখ করে তিনি বলেন, হাজার হাজার শিশু হত্যা এবং অনাহারে সাধারণ মানুষকে মারার জন্য নেতানিয়াহুর বিচার হওয়া উচিত। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক ফৌজদারি আদালতের গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়নে নিউ ইয়র্ক প্রশাসনের আইনি সীমাবদ্ধতার কথাও জানান মামদানি। I will also be the first to say so. ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ভোরের সময় আরও থাকছে।
ফিফা বঞ্চিত করলেও মেসিকে সেরা ফুটবলার ঘোষণা আন্তর্জাতিক ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান সংস্থার। আবেগ নয়, পারফরমেন্স মূল্যায়ন করেই সিদ্ধান্ত। ইউরোপ জুড়ে দাবদাহের সঙ্গে পাল্লা দিয়ে ছড়িয়ে পড়ছে দাবানল। স্পেন, ফ্রান্স, ইতালি ও তুরস্কে আগুন নিয়ন্ত্রণে লড়ছেন হাজারো দমকল কর্মী। কোথাও পুড়ে গেছে কয়েক হাজার হেক্টর বন, কোথাও ঘরবাড়ির দোরগোড়ায় পৌঁছে গেছে আগুন। দাউ দাউ করে জ্বলছে বন, ঘন ধোঁয়ায় ঢেকে গেছে আকাশ। চলতি বছরের সবচেয়ে বড় দাবানলে পুড়ছে স্পেনের মধ্যাঞ্চল। নিয়ন্ত্রণে দিনরাত কাজ করছেন সামরিক জরুরি ইউনিটের দমকল কর্মীরা। এরই মধ্যে আগুনে পুড়ে গেছে 30,000 হেক্টরেরও বেশি বনভূমি। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে অঞ্চলটির বহু বাসিন্দাকে। জানা গেছে গত বছরের একই সময়ের তুলনায় এবার বড় ধরনের দাবানলের সংখ্যা 4 গুণ বেড়েছে। দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে বছরের তৃতীয় তাপপ্রবাহে দক্ষিণ পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। একই চিত্র প্রতিবেশী দেশ ফ্রান্সেও। স্থানীয় সময় বুধবার দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলের ভার অঞ্চলের কোটিনিয়াক এলাকায় শুকিয়ে যাওয়া বনভূমিতে দাবানল ছড়িয়ে পড়ে। এরই মধ্যে পুড়ে গেছে প্রায় 2,500 হেক্টর বনাঞ্চল। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বহু বাসিন্দাকে। জানা গেছে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এলেও বিভিন্ন স্থানে এখনও জ্বলছে ছোট ছোট আগুনের উৎস। দাবানলের তাণ্ডব শুরু হয়েছে ইতালির সিসিলি দ্বীপেও। ঘন কালো ধোঁয়ায় ঢেকে গেছে পুরো এলাকা। আগুন বাড়িঘরের একেবারে কাছে চলে এসেছে বলে খবর পাওয়া গেছে। পরিস্থিতির অবনতিতে শতাধিক বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। দাবানলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে তুরস্ক। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের পার্বত্য এলাকায় ছড়িয়ে পড়া আগুন নেভাতে আকাশে কাজ করছে হেলিকপ্টার ও বিমান। মাটিতে মোতায়েন করা হয়েছে অসংখ্য দমকল কর্মী। আগুন নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। কাকলি আখতার, সময় সংবাদ। ইতালি জুড়ে চলছে তীব্র দাবদাহ। প্রচণ্ড গরমের কারণে রাজধানী রোম সহ দেশের প্রধান শহরগুলোতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দা সহ বহু পর্যটক। অতিরিক্ত গরমে শিশু, বয়স্ক ও দীর্ঘমেয়াদী রোগীদের অপ্রয়োজনে বাইরে না বের হওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। প্রখর রোদ আর তীব্র দাবদাহে যেন পড়ছে পুরো ইতালি। রাজধানী রোম, ফ্লোরেন্স, বোলোনিয়া, মিলানো, সিসিলি এবং সার্দিনিয়া সহ দেশের বিভিন্ন অঞ্চলে গরমের পারদ নেমে আসার নামই নিচ্ছে না। বেশিরভাগ জায়গায় তাপমাত্রা 38 থেকে 41 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। পরিস্থিতি বিবেচনায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় রাজধানী সহ প্রধান শহরগুলোতে রেড অ্যালার্ট জারি করেছে। অতিরিক্ত গরমজনিত স্বাস্থ্য ঝুঁকি থেকে বাঁচতে শিশু, বৃদ্ধ এবং দীর্ঘমেয়াদী রোগে আক্রান্তদের দিনের বেলা অপ্রয়োজনে বাইরে না যাবার পরামর্শ দেওয়া হয়েছে। তীব্র গরমের প্রভাব পড়েছে ইতালির হাসপাতালগুলোতেও। হিট স্ট্রোক, তীব্র পানি শূন্যতা এবং গরমজনিত নানা জটিলতা নিয়ে প্রতিদিন বাড়ছে রোগীর সংখ্যা। ঘরের ভেতরেও তীব্র গরম অনুভব করার কথা জানিয়েছে সাধারণ মানুষ। এখন প্রচন্ড গরম, রেড অ্যালার্ট চলছে। গ্লোবাল ওয়ার্মিং এর কারণে প্রচন্ড গরম দিন দিন বাড়ছেই। পৃথিবীতে এখন অনেক ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি, ফ্রিজ, এসির কারণে এই সমস্যা। এটা দিনে দিনে বাড়তেই থাকবে। আর প্রচন্ড গরমে আমরা অনেক এসি ব্যবহার করি, যা এই সমস্যা থেকে মুক্তি দিবে না। স্পেন থেকে এসেছিলাম রোমে ঘুরতে, কিন্তু প্রচন্ড গরমে কোনো কিছুই ভালোভাবে দেখা হচ্ছে না। জলবায়ু পরিবর্তনের কারণে শুধু ইতালি নয়, ইউরোপ জুড়েই প্রচন্ড গরম অনুভব করছি। দাবদাহের প্রভাব পড়েছে দেশটির কৃষি ও বিদ্যুৎ খাতগুলোতেও। দীর্ঘদিনের অনাবৃষ্টিতে বেশ কিছু অঞ্চলে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। অন্যদিকে প্রচন্ড গরমে বাসাবাড়ি ও অফিস আদালতে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের ব্যবহার বেড়ে যাওয়ায় বিদ্যুতের চাহিদাও আকাশচুম্বী। প্রচন্ড গরমের কারণে এখানে পর্যটকের সংখ্যা নিতান্তই কম, অথচ এই পিয়াসাতে এই সময়টিতে শত শত পর্যটকের থাকার কথা ছিল। ইতালির আবহাওয়া দপ্তর জানিয়েছে আরো কয়েকদিন এই অবস্থা চলতে পারে। ইতালির পিয়াসা স্পানিয়া থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। সৌদি আরবের সঙ্গে ঐতিহাসিক বেসামরিক পারমাণবিক চুক্তিতে অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 30 বছর মেয়াদী এই চুক্তির ফলে রিয়াদ নিজেদের ভূখণ্ডেই ইউরেনিয়াম সমৃদ্ধ করার পথ উন্মুক্ত করার পাশাপাশি মার্কিন কোম্পানিগুলোর জন্য খুলছে কোটি কোটি ডলারের ব্যবসার সুযোগ।
তবে মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্র বিস্তারের ঝুঁকি সহ আন্তর্জাতিক পরিদর্শকদের সীমাবদ্ধতার আশঙ্কায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন আইন প্রণেতারা। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি ও জ্বালানি খাতে বড় ধরনের পরিবর্তন এনে সৌদি আরবের সঙ্গে বহুল আলোচিত পারমাণবিক চুক্তি অনুমোদন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 3 দশক মেয়াদী এই চুক্তির মূল লক্ষ্য সৌদিতে বেসামরিক পারমাণবিক কর্মসূচি চালু করা, যা মার্কিন জ্বালানি ও প্রযুক্তি খাতের জন্য শত শত কোটি ডলারের বিশাল ব্যবসার সুযোগ তৈরি করবে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় পারমাণবিক সংস্থাগুলো এই প্রকল্পের মাধ্যমে সবচেয়ে বেশি লাভবান হবে বলে ধারণা করা হচ্ছে। চুক্তির অন্যতম স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ দিক হচ্ছে দুই দেশের যৌথ সমীক্ষা সফল হলে সৌদি ভূখণ্ডেই মার্কিন প্রযুক্তিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র গড়ে তোলা হবে। ওয়াশিংটনের দাবি, এই কেন্দ্রটি সম্পূর্ণ মার্কিন নিয়ন্ত্রণে একটি গোপন ব্ল্যাক বক্স ব্যবস্থার অধীনে পরিচালিত হবে, যাতে রিয়াদ সংবেদনশীল প্রযুক্তি সরাসরি হাতে না পায়। তবে এই চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের উভয় রাজনৈতিক দলের আইন প্রণেতাদের মধ্যে তীব্র বিরোধিতা তৈরি হয়েছে। সমালোচকদের মতে, কড়া আন্তর্জাতিক নজরদারি না মানা এবং সৌদি আরবকে নিজ দেশে ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ দেয়া, এই দুই কারণে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর মধ্যেও পারমাণবিক বোমা বানানোর এক বিপজ্জনক প্রতিযোগিতা শুরু হয়ে যেতে পারে। এছাড়া যৌথ চুক্তির কিছু গোপন সম্পূরক নথি কংগ্রেসে প্রকাশ না করা পর্যন্ত এটি পাশের বিপক্ষে অবস্থানের হুঁশিয়ারি দিয়েছেন একাধিক শীর্ষ মার্কিন আইন প্রণেতা। তবে কংগ্রেসে বিতর্কের সম্ভাবনা থাকলেও প্রেসিডেন্ট ট্রাম্পের এই চুক্তি আটকে দেয়া আইন প্রণেতাদের জন্য অত্যন্ত কঠিন হবে। নিয়ম অনুযায়ী প্রেসিডেন্টের ভোটাধিকার বা ভেটো ক্ষমতা বাতিল করতে হলে মার্কিন প্রতিনিধি পরিষদ ও সিনেট উভয় কক্ষেই 2/3 সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হবে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে মাদক পাচার ষড়যন্ত্রের মামলায় ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিচার কাজ 2027 সালের জুনে শুরু হতে পারে। তবে গোপন নথি পর্যালোচনা সহ জটিল আইনি প্রক্রিয়ার কারণে নির্ধারিত সময়সূচি নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিচারক। এদিকে গ্রেফতারের বৈধতা ও রাষ্ট্রপ্রধান হিসেবে দায় মুক্তির প্রশ্ন তুলে মামলাটি খারিজের প্রস্তুতি নিচ্ছেন মাদুরোর আইনজীবীরা। মাদক পাচারের ষড়যন্ত্রের অভিযোগে যুক্তরাষ্ট্রের দায়ের করা মামলায় ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিচার শুরু হতে পারে 2027 সালের জুনে। নিউ ইয়র্কের ফেডারেল আদালতে শুনানিতে প্রসিকিউশন ও মাদুরোর আইনজীবীরা যৌথভাবে এই সময়সূচির প্রস্তাব দেন। তবে মামলার দায়িত্বে থাকা বিচারক বলেন, গোপন নথি সংক্রান্ত আইনি প্রক্রিয়া শেষ করতে দীর্ঘ সময় লাগতে পারে। বিচার শুরুর আগেই একাধিক আইনি চ্যালেঞ্জ আনার প্রস্তুতি নিচ্ছেন মাদুরোর আইনজীবীরা। তাদের যুক্তি, প্রেসিডেন্ট থাকাকালীন সময়ের কর্মকাণ্ডের জন্য আন্তর্জাতিক আইনের আওতায় দায়মুক্তি পাওয়ার অধিকার রয়েছে মাদুরোর। পাশাপাশি গ্রেফতারের বৈধতাও আদালতে প্রশ্নবিদ্ধ করা হবে। এর আগে ভেনেজুয়েলা সরকারকে আইনি খরচ বহনের অনুমতি না দেয়ায় মামলাটি বাতিলের আবেদন জানানো হলেও আদালত তা নাকচ করে দেন। পরে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ ভেনেজুয়েলা সরকারকে প্রতিরক্ষা ব্যয় বহনের অনুমতি দেয়। গেল জানুয়ারিতে ভেনেজুয়েলার কারাকাসে এক অভিযানে নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়। এরপর নিউ ইয়র্কে তাদের বিরুদ্ধে অস্ত্র ও কোকেন আমদানির ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়, যার সময়কাল প্রায় 25 বছরেরও বেশি বলে দাবি প্রসিকিউশনের। তবে আদালতে হাজির হয়ে সব অভিযোগ অস্বীকার করেছেন দুজনই। বর্তমানে তারা নিউ ইয়র্কের ব্রুকলিনের একটি ফেডারেল কারাগারে আটক রয়েছেন। 2013 সালে প্রথমবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত হন নিকোলাস মাদুরো। মাদুরোর আটকের পর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ডেলসি রদ্রিগেজ। দায়িত্ব নেওয়ার পর দেশটির সামরিক বাহিনীতে বেশ কিছু পরিবর্তন আনার পাশাপাশি ওয়াশিংটনের কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি বাস্তবায়নের উদ্যোগ নেন তিনি। এরই ধারাবাহিকতায় চলতি বছরের এপ্রিলে রদ্রিগেজের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞাও প্রত্যাহার করা হয়। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। আফ্রিকার উপকূল ছেড়ে যাত্রা করা একটি শরণার্থী ও অভিবাসীবাহী নৌকায় অন্তত 143 জনের মৃত্যু হয়েছে। 25 দিন সাগরে ভেসে থাকার পর মরিতানিয়ার নুয়াধিবু বন্দরে পৌঁছায় নৌকাটি। জীবিত উদ্ধার হওয়া 38 জনের মধ্যে রয়েছে এমন 2 শিশু যারা এই যাত্রায় পরিবারের সব সদস্যকে হারিয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR জানিয়েছে, নৌকাটি গাম্বিয়ার বাফুলোটো এলাকা থেকে ইউরোপের উদ্দেশ্যে রওনা হয়েছিল। যাত্রাপথে জ্বালানি ফুরিয়ে যাওয়ায় এটি দীর্ঘ 25 দিন আটলান্টিক মহাসাগরে ভেসে থাকে। খেলার খবর। প্রস্তুতি ম্যাচের অভাবে ভরাডুবি হয়েছে জিম্বাবুয়ে সফরে। দেশে ফিরে হারের ব্যাখ্যায় বাংলাদেশের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। অস্ট্রেলিয়ার সিরিজের প্রস্তুতি ম্যাচ থাকায়
ভালো করতে আত্মবিশ্বাসী। তবে জাতীয় দলের দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেওয়ার গুঞ্জনে কোনো উত্তর দেননি সাবেক অধিনায়ক। বিশ্বকাপের ডামাডোলে বড় বাঁচা বেঁচে গেল টাইগাররা। না হলে জিম্বাবুয়ে সিরিজে তাদের হতশ্রী পারফরমেন্স সমালোচনার শুলিতে চড়াতো গোটা দলকে। তবে জিম্বাবুয়ে সিরিজের ভরাডুবিতে দুশ্চিন্তার কিছুই দেখছেন না বাংলাদেশের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। বরং তার মতে প্রস্তুতি ম্যাচ না থাকাতে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারেননি শান্ত হৃদয়রা। মনে করিয়ে দিলেন ঘরের মাঠে সাম্প্রতিক অর্জন। আগে কিন্তু একটা প্র্যাকটিস ম্যাচ হতো, একটা 3 ডে ম্যাচ বা একটা 1 ডে ম্যাচ যদি হতো তাহলে অ্যাডজাস্টমেন্ট করাটা সহজ হতো। এখন আপনাকে খুব যেই খেলতে হয়, প্র্যাকটিস ম্যাচ খেলার যে এক্সপিরিয়েন্সটা ওইটা কিন্তু ছিল না। ওইটা হলে হয়তোবা মূল ম্যাচগুলোর রেজাল্ট আমাদের পরেই থাকতো। একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে হার, ওয়ানডেতে হোয়াইট ওয়াশ এড়ানোর কৃতিত্ব জিম্বাবুয়ে ম্যানেজমেন্টের খেলোয়াড় বিশ্রামে পাঠানোর সিদ্ধান্ত। তাই এখন প্রশ্ন উঠছে, অস্ট্রেলিয়া সিরিজে কি পরিণতি অপেক্ষা করছে টাইগারদের সামনে। ব্যাটিং কোচ অবশ্য মনে করেন অজিদের বিপক্ষে ঘুরে দাঁড়াবে তার দল। অস্ট্রেলিয়াতে আমি মনে করি যে টাফ হবে, কিন্তু একটা পজিটিভ দিক যে আমরা আগে যাচ্ছি, প্রায় 10-12 দিন আগে যাচ্ছি, একটা 3 ডে ম্যাচ খেলার অপরচুনিটি আছে আমাদের। তো আমি আশা করব আমাদের সবাই যদি সুস্থ থাকে অবশ্যই টেস্ট 2টা ম্যাচই আমরা ভালো করার চেষ্টা করব। আমিনুল ইসলাম বুলবুলের সময়ে টাইগারদের দায়িত্ব পাওয়া অ্যাশের জাতীয় দলের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠছে। তীব্র গুঞ্জন অব্যাহতি দেয়া হচ্ছে সাবেক টাইগার অধিনায়ককে। বিমানবন্দরে এ নিয়ে প্রশ্ন করা হয় অ্যাশকে, তবে এ নিয়ে জানাননি কোনো প্রতিক্রিয়া। এগুলো তো আমার রিয়াকশনের কিছুই নেই, কারণ আলহামদুলিল্লাহ লাস্ট 7 মাস ধরে আমি বলবো যে আমাদের ব্যাটাররা খুবই ভালো করছেন। একটা সিরিজ খারাপ হতেই পারে, একটা টেস্ট ম্যাচ খারাপ হয়েছে, এর আগের 4টা টেস্ট ম্যাচে কিন্তু অসাধারণ খেলেছেন আমাদের ব্যাটসম্যানরা। তো আমি চেষ্টা করছি আমার জায়গায় আমার বেস্টটা দেওয়ার জন্য। অস্ট্রেলিয়া সিরিজ সামনে রেখে বেশ আগে ভাগে রওনা দেবে টিম বাংলাদেশ। সফরের ম্যাচ 2টি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত হওয়ায় বেশ গুরুত্ব দিচ্ছে অজিরা। ঐতিহাসিক সিরিজকে সামনে রেখে ঘোষণা করেছে 13 সদস্যের শক্তিশালী দল। নাহিদ রানার ইনজুরি কপাল পোড়াতে পারে টাইগারদের। লঙ্কা প্রিমিয়ার লিগে না গিয়ে এই সিরিজ খেলার জন্য প্রস্তুত হচ্ছেন তাসকিন আহমেদ। খুব শীঘ্রই ঘোষণা হবে টাইগার স্কোয়াড। আগস্টের 13 তারিখে প্রথম টেস্ট। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। শারীরিকভাবে লাঞ্ছিত হলেও পারাদেসকে নিষিদ্ধ করার পক্ষে নন স্পেনের বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার গাফি। বরং ফুটবলে এমনটাই স্বাভাবিক বলে মনে করেন বার্সেলোনা তারকা। এদিকে ফাইনালের দিন মেসির অমন বক্তব্যের কারণ খোলাসা করলেন ম্যাক অ্যালিস্টারের বাবা। জানিয়েছেন, কোনো ষড়যন্ত্র তত্ত্ব না খুঁজে আলবি সেলেস্তেদের উচিত হার মেনে নেয়া। চলো সবাই শান্ত থাকো, শান্ত থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবকিছু ভুলে যাই, শুধু খেলি। ফাইনালের পর থেকে আলোচনায় মেসির এই পেপ টক। মেটলাইফে সেদিন এমন কি ঘটেছিল যাতে দলকে শান্ত থাকতে বলেছিলেন এলএম10? সামাজিক মাধ্যম যখন এই একটা প্রশ্নে সয়লাভ, তখন সে উত্তর দিলেন ম্যাক অ্যালিস্টারের বাবা কার্লোস ম্যাক অ্যালিস্টার। রেডিও লারেতকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, ফাইনাল শেষে নিজের ছেলেকে একই প্রশ্ন করেছিলেন এ ব্যাপারে। সে আমাকে বলেছে ওরা ফুটবলের বিষয়েই কথা বলছিল, অর্থাৎ মাঠে নেমে খেলতে হবে, পাস দিতে হবে, বল ঘোরাতে হবে, ত্রিভুজ তৈরি করতে হবে, অকারণে লম্বা বল খেলবে না বা বল নষ্ট করবে না, এটাই বোঝানো হয়েছিল। এদিকে আলবি সেলেস্তে শিবিরকে চোখ রাঙানি দিচ্ছে ফুটবলারদের নিয়ন্ত্রণহীন কর্মকাণ্ড। এক লাল কার্ড তো ভোগালো গোটা ফাইনাল জুড়ে। নিষিদ্ধ হতে পারেন পারাদেসও। ফাইনাল হুইসেলের পর তার কাছে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন স্প্যানিশ মিডফিল্ডার গাভি। গোটা ফুটবল বিশ্ব যখন এমন কর্মকাণ্ডের তীব্র সমালোচনায় ব্যস্ত, তখন ভুক্তভোগী হাঁটলেন ভিন্ন পথে। বিশ্বকাপ শিরোপা নিয়ে উদযাপনের সময় রেডিও স্টেশন এল পার্তিদাজো দে কোপেকে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। জানিয়েছেন আর্জেন্টাইন মিডফিল্ডারকে নিষিদ্ধ করার পক্ষে নন। পারাদেসকে নিষিদ্ধ করা উচিত নয়, বুঝতে পারছি এটা শিশুদের দেখার জন্য ভালো কিছু নয়, কিন্তু ফুটবলে এমন মারমুখী আচরণ অস্বাভাবিক নয়। ম্যাচের মধ্যে তাকে লাল কার্ড দিয়েই বিষয়টি সেখানে শেষ হয়ে যেত। দিন শেষে এটা ফুটবলেরই অংশ। গাভি যাই বলুক, তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে ফিফা। এখন দেখার বিষয় পারাদেসের জন্য কি শাস্তি ঠিক করে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। শাস্তি পেতে পারেন মলিনাও। সাব্বির মিথুন, সময় সংবাদ। 2026 বিশ্বকাপের রেশ কাটতে না কাটতেই আলোচনার তুঙ্গে 2030 বিশ্বকাপ। কথার লড়াইয়ে স্পেন মরক্কো
দুই দেশই চায় বিশ্বকাপ ফাইনালের আয়োজক হতে। ইতোমধ্যে কূটনৈতিক আলোচনায় অনেক দূর এগিয়ে গেছে মরক্কো। বিশ্বের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়ামে ফাইনাল উপহার দিতে চায় দেশটি। এদিকে স্পেনও ঢেলে সাজাচ্ছে মাদ্রিদের সান্তিয়াগো বার্নাবু ও বার্সেলোনার ক্যাম্প নো। বিশ্বকাপ হারানোর কষ্টে মেসির চোখের জল শুকানো আর স্পেনের শিরোপা জয়ের আনন্দ ফুরাবার আগেই নতুন করে আলোচনায় 2030 বিশ্বকাপ। বিবাদে স্পেন মরক্কো। ফুটবলের বাইরে টাকা আর কূটনীতির খেলায় একে অপরকে টেক্কার লড়াই। চতুর্থ মেয়াদে ইনফ্যান্তিনো ফিফার সভাপতির চেয়ারে বসলে 2030 বিশ্বকাপে 68 দলের অংশগ্রহণ অনেকটাই নিশ্চিত। ফুটবল বিশ্বকাপের শতবর্ষ আসর স্মরণীয় করে রাখতেই এই উদ্যোগ। আর্জেন্টিনা, প্যারাগুয়ে, উরুগুয়েতে হবে উদ্বোধনী অনুষ্ঠান সহ কিছু ম্যাচ। মূল আয়োজক হিসেবে থাকছে পর্তুগাল, মরক্কো, স্পেন। এতেই বাঘে নেউলে প্রতিযোগিতায় নেমে পড়েছে স্পেন মরক্কো। দুই দলই আয়োজন করতে চায় 2030 বিশ্বকাপ ফাইনাল। স্পেনের দাবি, ইতিহাস, ঐতিহ্য আর ক্লাব ফুটবলে সমৃদ্ধ স্পেনই ফাইনাল আয়োজনের যোগ্য দাবিদার। প্রস্তুত করা হচ্ছে মাদ্রিদের সান্তিয়াগো বার্নাবু ও বার্সেলোনার ক্যাম্প নু। বার্নাবুর ধারণ ক্ষমতা এখন 83,000, ক্যাম্প নুর ধারণ ক্ষমতা বাড়িয়ে করা হবে 1,05,000। বসে নেই শক্তিশালী প্রতিপক্ষ মরক্কো। ফাইনালের কাছে নির্ধারিত কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান 2 স্টেডিয়ামটির কাজ শেষ হলে ধারণ ক্ষমতা হবে 1,15,000। $12 বিলিয়ন ব্যয়ে এটি হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম। এই বিতর্ক নতুন মাত্রা পেয়েছে দুই দেশের কূটনৈতিক চালে। ঠান্ডা মাথায় খেলে চলেছে মরক্কো। বিভিন্ন গণমাধ্যমের দাবি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মরক্কোর পক্ষে অবস্থান নিয়েছে। এছাড়া সৌদি আরব ও কাতারের প্রভাবও মরক্কোকে সাহায্য করছে। এদিকে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লোসান কঠোর সমালোচনা করেছেন মরক্কোর। চলতি বছর রাবাতে আফ্রিকা কাপের এক ম্যাচে সেনেগালের কাছে মরক্কোর হারের পর গ্যালারিতে সহিংসতা, বল বয়দের আচরণ নিয়ে বিতর্কে ম্যাচ চলাকালে সাময়িক ওয়াকআউট ও উত্তেজনার সৃষ্টি হয়। এমন ঘটনা ফুটবলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এবং মরক্কোর ফাইনাল আয়োজন প্রশ্নবিদ্ধ করে বলে জানান লোসান। তবে এ নিয়ে ফিফার চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি। সময়ই বলে দেবে বিশ্ব আসরের এই মেগা ইভেন্টের স্বত্ব কে পাচ্ছে, স্পেন নাকি মরক্কো। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। আর্জেন্টিনার বিপক্ষে শেষ মুহূর্তের গোলে স্পেনকে এক মাহেন্দ্রক্ষণ উপহার দিয়েছেন ফেরান তোরেস। তিনি এখন আর শুধু একজন ফুটবলার নয়, বরং বনে গেছেন ইতিহাসের এক প্রতীক। তাই ট্রফি জয়ের পরপরই বার্সেলোনার দেয়ালে আঁকা হয়েছে তোরেসের বিশাল এক মুরাল। বিশ্বকাপ হাতের সেই ছবি দেখতে ভিড় করছেন অসংখ্য মানুষ। একটি গোল বদলে দিয়েছে একটি দেশের ইতিহাস। সেই মুহূর্তকে রং তুলিতে অমর করে রাখলেন স্পেনের খ্যাতনামা স্ট্রিট আর্টিস্ট টিভি বয়। বার্সেলোনার ব্যস্ত সড়কের দেয়ালে আঁকা হয়েছে বিশ্বকাপ ট্রফি হাতে ফেরান তোরেসের বিশাল মুরাল। শেষ মুহূর্তের জয়সূচক গোল করে স্পেনকে 16 বছর পর আবারও বিশ্ব চ্যাম্পিয়ন বানানো তোরেসকেই এই শিল্পকর্মের জন্য বেছে নিয়েছেন তিনি। শিল্পী টিভি বয় জানান, স্পেনের জয়, দলের দারুণ ফুটবল আর খেলোয়াড়দের মাঠের আচরণ তাকে এতটাই অনুপ্রাণিত করেছে, সেই আনন্দ থেকেই তিনি মুরাল এঁকেছেন। তার ভাষায় ফেরান তোরেস শুধু জয়সূচক গোলই করেননি, তিনি ছিলেন নিবেদন আর লড়াইয়ের প্রতীক। তাই এই শ্রদ্ধাঞ্জলি তারই প্রাপ্য। দুপুর 2টায় আমি মুরালটি আঁকা শুরু করি এবং বিকেল 6টার দিকে শেষ করি। স্পেনের জয় উদযাপনের আনন্দ থেকেই এটি এঁকেছি। তাদের ম্যাচটি আমার দারুণ লেগেছে। তাদের খেলার ধরন এবং তারা যে মূল্যবোধের পরিচয় দিয়েছে তা আমাকে মুগ্ধ করেছে। আর ফেরান তোরেসকে বেছে নেওয়ার কারণ তার নিষ্ঠা। মুরালটি দেখতে দিনভর ভিড় করেছেন স্থানীয় বাসিন্দা, পর্যটক আর ফুটবল প্রেমীরা। কেউ ছবি তুলছেন, কেউ দাঁড়িয়ে দেখছেন অনেকক্ষণ। স্থানীয়রা জানান, এই মুরাল শুধু একটি ছবি নয়, এটি বিশ্বকাপ জয়ের আনন্দ আর বার্সেলোনার খেলোয়াড়দের জাতীয় দলের অবদানের প্রতীক। এটি সত্যিই দারুণ। এই বিশ্বকাপ ফাইনালটি স্পেনের জন্য, বিশেষ করে বার্সেলোনার জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল সেটিরই প্রতিফলন। কারণ বার্সেলোনার খেলোয়াড়রাই স্পেন জাতীয় দলকে প্রতিনিধিত্ব করছেন। আমরা খুবই খুশি যে জয়সূচক গোলটি তোরেস করেছে। বার্সেলোনায় ওর একটি মুরালও হয়েছে। আমাদের আশা সে একদিন এসে নিজেই এটি দেখে যাবে। 16 বছর পর আবার বিশ্বকাপ নিজেদের দেশে ফিরিয়ে নিয়েছেন স্প্যানিশরা। সেই উন্মাদনা যেন থামার নামই নিচ্ছে না। তোরেস রদ্রিদের এই বিশ্বকাপ জয় হয়তো স্পেনের আনন্দের ইতিহাসের একটি অধ্যায় হয়ে থাকবে।
মালিহা সুহুরওয়ার্দী, সময় সংবাদ। বিশ্বকাপ শেষ হলেও অনিশ্চয়তায় হাইড্রেশন ব্রেকের ভবিষ্যৎ জানিয়েছেন ফিফার গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্টের প্রধান আর্সেন ওয়েঙ্গার। তিনি জানান, বিশ্বকাপের সফল আয়োজন শেষে এই বিরতির নানা দিক গভীরভাবে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে ফিফা। পক্ষে বিপক্ষে মতামত বিশ্লেষণ করে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। জমকালো আয়োজনে পর্দা নেমেছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ বিশ্বকাপ ফুটবলের 23তম আসরে দল বেড়েছে, এসেছে অনেক নতুন নিয়ম। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে হাইড্রেশন ব্রেক। বিশ্বকাপ শেষে এই নিয়ম চালু থাকবে কিনা তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার তীব্র গরমের কথা চিন্তা করে চলতি বিশ্বকাপে ম্যাচের 2 অর্ধেই পানি পানের বিরতির নিয়ম চালু করা হয়েছিল। প্রতি অর্ধের মাঝের 3 মিনিটের এই সময়ে খেলোয়াড়দের সঙ্গে কৌশল নিয়ে আলোচনা করার সুযোগও পেয়েছিলেন কোচিং স্টাফের সদস্যরা। তবে এ নিয়ম নিয়ে অবশ্য মিশ্র অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে সমর্থকদের। অনেকের দাবি, ম্যাচে অনেক সময় হাইড্রেশন ব্রেকের কারণে ছন্দে থাকা দল তাদের ছন্দ হারিয়েছে, সুবিধা পেয়েছে পিছিয়ে পড়া দল। আগামীতে হাইড্রেশন ব্রেক থাকবে কিনা তা এখনো নিশ্চিত নয়, এমনটি জানিয়েছেন ফিফার গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্টের প্রধান আর্সেন ওয়েঙ্গার। তিনি জানান, বিশ্ব আসরের পর এই বিরতির নানা দিক গভীরভাবে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবেন তারা। তবে এর প্রভাব খেলায় কিংবা ম্যাচের ফলাফলে পড়েছে বলে মনে করেন না তিনি। অনেক সময় মানুষ এটা পছন্দ করেনি। আমাদের বিশ্লেষণ করতে হবে এর প্রকৃত প্রভাব কি ছিল। আমার কাছে মনে হয়নি হাইড্রেশন ব্রেক প্রতিযোগিতার ফলাফল বদলে দিয়েছে। তবে যেহেতু অনেকে এর বিরোধিতা করেছে, তাই আমরা হাইড্রেশন ব্রেকের বিষয়ে পর্যালোচনা করে দেখব। সবাই একমত হলে ভবিষ্যতে এর ব্যবহার বাড়ানো হবে। বিশ্বকাপের মাঝেই স্পেনের কোচ লুই দে লা ফুয়েন্তে ও নেদারল্যান্ডসের সাবেক অধিনায়ক ভার্জিল ফন ডাইক প্রচন্ড গরমে খেলোয়াড়দের সুরক্ষার জন্য এই নিয়মের উদ্দেশ্যকে সমর্থন করেছিলেন। তবে শীতল আবহাওয়া বা ছাদযুক্ত স্টেডিয়ামে এর প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন সাবেক ও বর্তমান অনেক কোচ ও ফুটবলার। পারভিন আক্তার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ভিডিও কাণ্ডে কপাল পুড়ল সাতক্ষীরা 4 আসনে জামাতের এমপির। নৈতিক স্খলনের প্রমাণ মেলায় গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার, সিদ্ধান্ত জানানো হবে ইসিকেও। আবারও তীব্র হচ্ছে সিএনজি সংকট। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও গ্যাস পাচ্ছেন না চালকরা, ব্যাহত নিত্যপণ্য সরবরাহ। কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর পাঁয়তারার অভিযোগ। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ব্যয় বাড়ছে 9,000 কোটি টাকা। এক নেকে 8 প্রকল্প অনুমোদন। বস্ত্র খাতের সমস্যা সমাধানে কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর। 24-এর 23 জুলাই আন্দোলন দমাতে কূটনৈতিক তৎপরতায় নামে হাসিনা সরকার। 48 ঘন্টার আলটিমেটামে শিক্ষার্থীরা গ্রেফতার 1000-এর বেশি, বিবৃতি দেন 31 বিশিষ্ট নাগরিক। এই ছিল ভোরের সময়। এরপর সকালের সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী মিসবাহুল আলিফ। ধন্যবাদ মনির। সকালের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।